তো এই ঘটনাটি মূলত আমাদেরকে মেঘ ভাই পাঠিয়েছেন এবং জানিয়েছেন যে এটি 1980 সালের আশেপাশের কোনো একটা সময়ে ঘটেছিল। ওই সময় ওনাদের এলাকাতে একজন ময়রা অর্থাৎ যারা মিষ্টি বানান তাদেরকে ময়রা বলে। তো ওই সময়ে এই ময়রার যে কাজটা ছিল তার নির্দিষ্ট কোনো দোকান ছিল না, উনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফেরি করে মিষ্টি বানাতেন। ওনার নাম ছিল নিসার উদ্দিন। তো ওনার হাতের মিষ্টি এটা বেশ ভালোই সুখ্যাতি পেয়েছিল বলতে হবে। ওনার হাতের মিষ্টির সুনাম অনেক মানুষের মধ্যেই ছিল। ওই সময় যে উনি একাই ময়রা ছিলেন তা না, আশেপাশের গ্রামে আরো অনেক ময়রা ছিল। তবে ওই গ্রামে অর্থাৎ শ্রীকোনা গ্রামে এই নিসার উদ্দিন ময়রা উনি একাই ছিলেন ওই সময় আর কি। শীতকালে বিভিন্ন জায়গায় মেলা হতো বা গরমকালেও মেলা হতো, উনি করতেন কি এই অনেক মিষ্টি তখন বানাতেন, মেলায় নিয়ে যেতেন, মেলায় এই মিষ্টিগুলো বিক্রি করতেন। আর ফেরি করে তো মিষ্টি বিক্রি করতেনই। এখনো কিন্তু নির্দিষ্ট দোকান ছাড়াও বিভিন্ন জায়গায় মিষ্টি বিক্রি হয়। বিভিন্ন মেলাতে কিন্তু বিশাল বড় বড় গামলার মধ্যে মিষ্টি বিক্রি হয়। তারপর এমন অনেক বাজার রয়েছে, মানিকগঞ্জেও কিন্তু এরকম বেশ কিছু জায়গা রয়েছে যেখানে উন্মুক্ত স্থানে মিষ্টি বিক্রি হয়। তারা কিন্তু বংশ পরম্পরায় কয়েক প্রজন্ম, 3-4 প্রজন্ম ধরে এরকম বিক্রি করছেন। দোকান ছাড়াও তাদের অনেক সেল হয়, তাদের নির্দিষ্ট দোকান নাই, তারপরেও কিন্তু অনেক টাকা তাদের বেচা কেনা হয় প্রতিনিয়তই। এটা একটা তাদের ঐতিহ্য এবং এটা তারা ধরে রেখেছেন। এমন কিন্তু অনেক জায়গা আছে, আপনাদেরও জানা, দেখবেন যে অনেক জায়গায় এরকম মিষ্টির কারিগররা রয়েছেন যাদের নির্দিষ্ট দোকান ছাড়াও শুধু উন্মুক্ত স্থানে তারা দুর্দান্ত অনেক মিষ্টি তৈরি করে বিক্রি করেন। তো নিসার উদ্দিন উনি এমনই একজন ময়রা ছিলেন, ঘুরে ঘুরে উনি বিক্রি করতেন, কিছু কিছু জায়গায় বসতেন, বাজারে বিশেষ করে হাটের দিন বসতেন। এছাড়া ঘুরে ফিরেই উনি ওনার বানানো মিষ্টি বিক্রি করতেন। নিসার উদ্দিনের একটা ছেলে ছিল। ঘটনার সময় নিসার উদ্দিনের বয়স 35-36 বা এরকম 40-এর কাছাকাছি ছিল, 40+ ছিল না, কাছাকাছি ছিল আর কি। ওনার একটা ছেলে ছিল, ছেলের বয়স 7-8 বছর এরকম হবে। সে তখনও ওই সময় স্কুলে ভর্তি হয়নি, কারণ ওই সময় 80-র দশকে আশেপাশে স্কুল ছিল কম, হয়তোবা স্কুলে ভর্তির প্রক্রিয়া চলছিল, কিন্তু তখনও সে ওইভাবে লেখাপড়া শুরু করেনি ওই বয়সেও। আর বয়স ওই 7-8 বছর হলেও আকারে আকৃতিতে একটু কম বয়সী দেখা যেত, বুদ্ধিশুদ্ধি একটু তুলনামূলক একটু কম ছিল আর কি, মানে বুদ্ধির যে পরিপক্কতা ওই বয়সে তা একটু কম ছিল। তো একটা ছেলে আর ওনার ওয়াইফ চলে যাচ্ছিল মোটামুটি সংসারে যে তীব্র অভাব এটা বলা যাবে না, মানে ওনার মিষ্টির যেহেতু কদর ছিল, বেচা কেনা করে পরিবার পরিজন নিয়ে চলাচল করে উনি চলতেন আর কি। তীব্র অভাব না, আবার ধনীও হয়ে যাচ্ছিলেন, বিষয়টা এরকম না, চলছিল। মানে উনি ওনার মতো করে ওনার প্রফেশনটা নিয়ে খুশি ছিলেন, সোজা কথা বলতে যেটা বোঝায়। তো একটা সময় তখন কোনো একটা শীতের মৌসুমে, এই 1980 সালেরই শীতের মৌসুমের কোন একটা সময়ে কোন একটা মেলায় উনি গিয়েছিলেন মিষ্টি বিক্রি করার জন্য। তো ওই মেলায় সবগুলো মিষ্টি বিক্রি হয়ে যায়। আর মিষ্টি বিক্রি করার পর এই যে মিষ্টির যেই রাখার যে পাত্রগুলো, বোলগুলো, এগুলো কিন্তু আবার নিয়ে ফিরতে হয়। এগুলো নিয়ে আসার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বিশাল বড় বড় দুটো ঝুড়ি থাকে। আমরা অনেক সময় দেখেছি যে একটা বাঁশের লাঠির মতো 2 মাথায় কিন্তু ঝুড়ি ঝুলানো থাকে, দড়িতে ঝুড়ি ঝুলানো থাকে। অনেক ফেরিওয়ালারা কিন্তু এইভাবে বিভিন্ন জায়গায় ফেরি করে করে বিভিন্ন জিনিস নিয়ে যান। তো ওইভাবে উনি মিষ্টিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন, অনেক কষ্ট হতো। তো উনি যখন ফিরছিলেন তখন তো আর মিষ্টি ছিল না, জাস্ট খালি ওনার সরঞ্জামাদি ছিল। উনি ফিরছিলেন, উনি বাড়ির থেকে তখনও বেশ দূরত্বেই ছিলেন, একটা নির্জন মাঠের ভিতর দিয়ে উনি আসছিলেন। হঠাৎ করে উনি দেখলেন ওনার সামনে 2জন ব্যক্তি, বেশ উঁচা লম্বা, অনেক উঁচা লম্বা তা না, মানে স্বাভাবিক মানুষের যদি হাইট আমি যদি বলি যে হ্যাঁ ম্যাক্সিমাম হাইট 6.5 ফিট বা 7 ফিট, ওনারা হয়তো বা ওই রকমের ছিলেন। খুব সুদর্শন, সাদা জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা। তো এই 2জন দূর থেকেই এই নিসার উদ্দিনকে সালাম জানান এবং দূর থেকেই বলেন, ভাই আপনার কোনো ভয় নাই, আমরা আপনার কোনো ক্ষতি করব না, আমরা মানুষ না, এতটুকু
নিশ্চিত থাকেন, আর এটাও নিশ্চিত থাকেন যে আমরা ক্ষতি করার জন্য আসিনি। তারপরেও কিন্তু উনি ভয় পাচ্ছেন, উনি উল্টো দিকে ঘুরে আবার যাওয়া শুরু করেছেন। তারপরও পেছন থেকে ডাকছেন যে ভাই ভয় পায়েন না, ভয় পায়েন না, আমরা আপনার সাথে জরুরি একটু কথা বলার জন্য আসছি, ভয়ের কোনো কারণ নাই। এভাবে কয়েকবার বলার পর উনি দাঁড়ান, তখন আবার ঘুরে তাকান, ঘুরে তাকিয়ে আবার ওনাদের দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর বলতেছেন যে আপনারা তো বললেন যে আপনারা মানুষ না, যদিও বলতেছেন ভয় না পাওয়ার জন্য, কিন্তু ভয় তো আমার লাগতেছেই, তো বলেন আমি আপনাদের জন্য কি করতে পারি, কেন আমার কাছে আসছেন, কি দরকার আমার কাছে? তখন ওই দুইজন বলতেছেন যে আমরা একটা গোত্রের জিন, আমাদের 1200 জিন আমাদের গোত্রে আছে, আমাদের গোত্রের যিনি সর্দার, ওনার ছেলে, একটাই ছেলে, সে কোরআন শরীফ ধরবে। আপনাদের মানুষের মধ্যে যেরকম কোরআন শরীফ ধরে, তখন অনুষ্ঠানের আয়োজন করে, কেউ কেউ একটু মিষ্টান্ন বিতরণ করে। আমাদের সর্দারের ছেলে সে কোরআন শরীফ ধরেছে, আর এই কারণে আমাদের সর্দার আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবেন। তা আমাদেরকে বললেন যে তোমরা ভালো কোনো ময়রাকে খোঁজ করায় নিয়ে আসো। আমরা একটু খোঁজ খবর নিলাম, তখন মনে হলো আমাদের আশেপাশে আপনি একমাত্র ভালো মিষ্টি বানাতে পারেন। আপনার মিষ্টি আমরা খেয়েছি, মানুষের সুরত আপনার কাছ থেকে মিষ্টি কিনেছি, ভালো লেগেছে। তো আপনি কিছু মনে না করলে আমাদের গোত্রে আপনার দাওয়াত, আপনি ওখানে গিয়ে কিছু মিষ্টি বানাবেন, সেই মিষ্টি আমাদের গোত্রে আমাদের সর্দার বিলি করবেন। এই একটা খুশি, তার ছেলে কোরআন শরীফ ধরেছে এই জন্য। তো এই কথা বলার পর তখন ওই নিসারউদ্দিন বলছেন যে আসলে মিষ্টি বানানোর সরঞ্জামাদি যেগুলো, এগুলো তো আমার বাড়িতে থাকে, আমি এখন আপনাদের সাথে কিভাবে যাব? আমার তো এখন যাওয়া সম্ভব না, ওগুলো তো বাসা থেকে নিয়ে আসতে হবে। তখন ওই দুইজন বলে যে না, আপনাদেরকে বা আপনাকে এখন নিয়ে যাব বিষয়টা এরকম না, আপনি এখন বাড়িতে যান, কালকে রাতের বেলা আপনাকে আমরা ডাকবো, আপনি প্রস্তুতি নিয়ে রেখেন, তখন আমরা আপনাকে নিয়ে যাব, আবার আপনাকে দিয়ে যাব, আপনার চিন্তার কোনো কারণ নেই। তখন নিসারউদ্দিন উনি সম্মতি দেন, এরপর ওই দুইজনও চলে যান। তো তখন আবার নিসারউদ্দিন বলেছিলেন যে আপনারা দুজন আসলেন, আমার কাছে তো এই মুহূর্তে মিষ্টি নাই, আমি তো সব বিক্রি করে ফেলেছি, আমি তো আপনাদেরকে কিছু খাওয়াতে পারলাম না। তো ওনার এই বিনয়টা আবার ওই দুইজন খুব পছন্দ করেছেন। তখন ওরা বললেন যে না, আমাদেরকে এখন খাওয়াতে হবে না, আপনি খাওয়াতে চেয়েছেন তাতেই আমরা খুশি, আপনি কালকে আসেন আমাদের সাথে, ইনশাল্লাহ আপনি মিষ্টি বানাবেন, তখন আমরা সবাই মিলেই খাবো। তো এইভাবেই একটা সুন্দর, একটা আবেগঘন এবং আন্তরিকতাপূর্ণ কথাবার্তার মাধ্যম দিয়ে ওই সময়ের আলোচনা শেষ হয়। নিসারউদ্দিন উনি বাড়িতে চলে যান, ওনারাও দুজন চলে যান। পরের দিন নিসারউদ্দিন উনি আর আসলে ওই যে উত্তেজনা, যে রাতের বেলা উনি যাবেন, কি করবেন না করবেন, খুব একটা চিন্তায় ছিলেন। ওই দিন আর উনি আসলে মিষ্টি বানান নাই, ওই দিন মানসিকভাবে একটু প্রিপারেশন নিয়েছিলেন, আর ওনার স্ত্রীকেও বিষয়টা বলেছিলেন। আর ওনার বাচ্চা তো ছোট, তাকে তো আসলে বলার কোনো প্রয়োজন নাই। ওনার স্ত্রী বিষয়টা শোনার পর ওনার স্ত্রী সম্মতি দিয়েছেন, ওনার স্ত্রীও খুব ভালো মানুষ ছিলেন, এইসব বিষয় বুঝতেন। তখন বলছেন ঠিক আছে তুমি যাও, যেহেতু ওনারা এইভাবে তোমাকে ভালোবেসে নিয়ে যাচ্ছে, যাও ঘুরে আসো। ওই রাতের বেলা নিসারউদ্দিন শুয়ে আছে, উনি ওনার ওয়াইফের পাশে ঘুমিয়ে আছে, মাঝখানে বাচ্চা শুয়ে আছে। গভীর রাত, রাত তখন কয়টা উনি বলতে পারেন না, হতে পারে ওই সময়ের প্রেক্ষাপটে রাত 10টা-11টা হবে আর কি। তখন এই অজপাড়া গায়ে ইলেকট্রিসিটি নাই, 10টা-11টা মানে তো অনেক রাত। আর উনি যখন গত রাত্রে ফিরছিলেন তখনও কিন্তু ওই 10টা-10:30 বেজে গিয়েছিল আনুমানিক। তো উনি তো শুয়ে আছেন, ঘুম আসছে না, ওনার ওয়াইফেরও ঘুম নাই। কখন ডাক আসে, হঠাৎ করে বাইরে থেকে খুব সুন্দর কণ্ঠেই ডাক আসে, নিসারউদ্দিন, ও নিসারউদ্দিন, আমরা এসে গেছি। ওনার ওয়াইফও কিন্তু ডাকটা শুনেছেন। তখন ওনার ওয়াইফ বলে যে ঠিক আছে যাও, সহি সালামত আবার ফেরত এসো, আর ওখানে গিয়ে এমন কোনো আচরণ করো না, কোনো বেয়াদবি করো না, ওনাদের সাথে কোনো ধরনের কোনো ধৃষ্টতাপূর্ণ আচরণ করবে না। তুমি যা বিদ্যা অর্জন করছো মিষ্টি বানানোর বিষয়ে, সর্বোচ্চটা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করো। তো এইভাবে ওনার ওয়াইফ তাকে বলে দেন। উনিও বাইরে বের হন, বাইরে বের হয়ে দেখেন যে ওই দুইজন আসছে, আর ওই দুইজনের সাথে একটা পালকি আছে। পালকির সামনের দিকে একজন, পেছনের দিকে একজন। পালকির
ভেতরে বসার জায়গা রয়েছে, তবে এটার উপর একটা পর্দা টানানো, মানে ভেতরে বসলে উপর থেকে যদি পর্দাটা মেলে দেওয়া হয় ভেতর থেকে আর কিছু দেখা যাবে না যে পালকিটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। উনি পালকির কাছে যখন যান তখন ওই দুজন বলেন যে আপনি ভেতরে উঠে বসেন। তো নিসারউদ্দিন ভিতরে উঠে বসেন, ওনার ওয়াইফ কিন্তু আর বাইরে বের হন নাই, উকি ঝুঁকিও মারেন নাই যে কি হচ্ছে না হচ্ছে। উনি উঠে বসেন, উঠে বসার পর ওনাকে কিন্তু বলেন নাই যে আপনি চোখ বন্ধ করে রাখেন এটা সেটা, এটা কিছুই বলেন নাই। জাস্ট খালি উনি উঠে বসছেন, বসার হয়তো বা 1 সেকেন্ড হবে এরকম, বা এই টাইপের 1-2 সেকেন্ড হতে পারে, এর বেশি না। তখন মনে হলো যে এই পালকিটা আবার মাটিতে ঠেকলো, মানে তাকে মাটি থেকে যখন উঠিয়েছে জাস্ট খালি উঠাতে দেরি, মনে হচ্ছে উঠানোর পর একটা পালকি একটা ঝাঁকি লাগে দুলতে থাকে, এই দুলুনিটাও আছে, এর ভিতরে আবার পালকিটা মাটিতে বসে পড়ে। ওনার কাছে মনে হলো কি ব্যাপার, আবার কি বাইরে বের হতে বলবে কি না, কিন্তু হ্যাঁ বলল। বের হওয়ার পর দেখলেন যে না, উনি যেই জায়গায় ছিলেন ওনার বাড়ির সামনে ছিলেন উনি আর সেখানে নাই, উনি একটা অন্য জগতে চলে আসছেন। সেখানে তো অনেক বিশাল বিশাল প্রাসাদ, বিষয়টা এরকম না, তবে হ্যাঁ উঁচু উঁচু ঘর সেখানে রয়েছে, সেখানে সাদা সাদা ঘর রয়েছে। তো ওই দুইজন বলেন যে আসেন আমাদের সর্দারের কাছে আপনাকে নিয়ে যাই। নিসারউদ্দিনকে নিয়ে গেলেন। নিসারউদ্দিনের প্রয়োজনীয় সরঞ্জামাদি এগুলো ওনার সাথেই ছিল, এগুলো নিয়েই উনি গিয়েছিলেন। মিষ্টি তৈরি করার জন্য, ছানা বানানোর জন্য কিছু জিনিসপত্র থাকে, এই জিনিসগুলো উনি সাথেই নিয়ে আসছিলেন, এটা নিয়ে উনি পালকিতে উঠেছিলেন। তো সেটা নিয়ে উনি নামেন। নামার পর সর্দারের সাথে দেখা করিয়ে দেন। দেখা গেল যে তাদের চেহারা সুরত স্বাভাবিক মানুষদের মধ্যে একটু মানে আকার আকৃতি একটু উঁচু লম্বা সুন্দর চেহারা হলে যেরকম হয়, সবার চেহারা অনেকটা একই রকম মনে হচ্ছে, তাদেরকে দেখে জিন বলে মনে হচ্ছে না। এরপর একটা বাচ্চা ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো, বলে যে এই কোরআন শরীফ ধরেছে আর কি। এরপর তাকে মিষ্টি তৈরি করার জন্য যে যে সরঞ্জামাদি লাগে বলতে দুধ লাগে, চিনি লাগে, এই সমস্ত জিনিস এনে দেওয়া হলো। কি পরিমাণ মিষ্টি তৈরি করতে হবে, কি কি আইটেম তৈরি করতে হবে এটা বলে দেওয়া হলো। ওনার যা যা প্রয়োজনীয় জিনিস ছিল, অর্থাৎ ওনার হাতের তৈরি মানে মিষ্টি তো তারা খাবেন, সব জিনিস তো উনি সাথে নিয়ে আসতে পারবেন না, বিশাল বড় বড় কড়াই তো উনি নিয়ে আসতে পারবেন না, অনেক বড় পাত্র নিয়ে আসতে পারবেন না। ওনার নিজস্ব কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো দিয়ে উনি মিষ্টি তৈরি করেন আর কি, সেই জিনিসগুলো শুধু সাথে নিয়ে আসছিলেন আর কি। আর অন্যান্য সব জিনিস ওখানেই ছিল, সেগুলো তাকে কি দেয়া হয়, কিছু সহকারী দেয়া হয়। তো সহকারীদের সাথে কথাবার্তা আচার আচরণে কোনোভাবেই মনে হচ্ছিল না যে এরা মানুষ না। তারা সহযোগিতা করলেন, সেখানে আগুন জ্বালিয়ে মিষ্টি তৈরি করা হলো। জিনে যে আগুন দেখলে ভয় পায় বিষয়টা কিন্তু এরকম হলো না, তারা সব বিষয়ে সহযোগিতা করেছিলেন, অনেক ভালো ভালো মিষ্টি তৈরি হলো। এরপর তাকে বিশ্রামের জন্য একটা ঘর দেওয়া হলো। উনি যেহেতু অনেক পরিশ্রম করেছিলেন, তার গরম লাগছিল ওই সময়। হঠাৎ করে মনে হলো যে উপরে একটা পাখা নড়াচড়া করছে। অনেক সময় জমিদার বাড়িগুলোতে দেখা যেত না যে একটা পাখা দড়ি দিয়ে টানা হতো, একজন বাইরে থাকতো, দড়ি টানতো, ওই পাখাগুলো নড়তো। তো ওই রকম পাখা আর কি। এই পাখার বাতাসটা বেশ মিষ্টি, খুব সুন্দর ঠান্ডা বাতাস। উনি বেশ কিছুক্ষণ বিশ্রাম করেন। কতক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছেন উনি ঠিক বলতে পারেন না আসলে, হয়তো অল্প সময় ঘুমিয়েছিলেন। এরপর তাকে আবার ডাক দেওয়া হয়, উনি উঠে পড়েন। তখন ওই যে সর্দার বলেন যে নিসারউদ্দিন, তুমি তো আমাদের এখানে আসছো, আমি নিয়ে আসাইছি তোমাকে, আর আমার জন্য আজকে ছোটখাটো একটা আনন্দের দিন, এই জন্য নিয়ে আসি। আর তুমি যেহেতু কষ্ট করছো, আমি তোমাকে ওই রকম কোনো ধন সম্পদ দিব না, ধনী করার জন্য কোনো কিছু দিব না, তবে আমি তোমাকে একটা ভিন্ন জিনিস দিব, যাতে করে তুমি যে পরিশ্রমটা করো এই পরিশ্রমের মাধ্যম দিয়েই আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করেন। এটা বলার পর ছোটখাটো একটা ঘন্টা দিয়েছেন। ঘন্টাটা কেমন, আমাদের স্কুলগুলোতে বিভিন্ন পিরিয়ড শেষ হওয়ার পর ঘন্টা বাজে, ছুটির ঘন্টা বাজে, তো এরকম একটা ঘন্টা দিয়েছেন। তো বলেছেন যে তুমি যখন বাজারে যাবা বা কোথাও যাবা, মাঝে মাঝে ঘন্টায় 1-2টা বাড়ি দিবা, তখন লোকজন আকৃষ্ট হবে, আসবে তোমার কাছে, দেখবা তোমার বেচা কেনা আল্লাহর রহমতে অনেক বেড়ে যাবে। আর এই ঘন্টাটা তুমি তোমার পরিবারের বাইরে কারো হাতে দিও না, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আমরা কোনো সমস্যা করব না, কিন্তু সমস্যা এমনি হয়ে যাবে। সুতরাং খুব সাবধান, তোমার পরিবার এটা জানতে পারে এটার বিষয়ে, কিন্তু তোমার পরিবারের বাইরে এটা যেন কেউ না ধরে।
এরকম নির্দেশনা দিয়ে দেন এবং উনি বলেন যে ঠিক আছে, এইটা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করবো যেন এইটা আমার পরিবারের বাইরে কারো হাতে না পড়ে। সেখান থেকে বিদায় নেয়ার জন্য আবার সেই পালকিটা নিয়ে আসা হয়। একই রকমভাবে উনি যেই সমস্ত জিনিসগুলো হাতে করে নিয়ে আসছিলেন তার সাথে ঘন্টাটা নিয়ে নেন উপহার হিসাবে। এরপর তাকে একই রকমভাবে বাড়িতে দিয়ে আসা হয়। তো বাড়িতে যখন দিয়ে আসা হয়েছে তখন এই যে আমরা মাঝে মাঝে ঘটনার মধ্যে শুনি না যে অনেক দিন পার হয়ে গেছে, বিষয়টা এরকম হয়নি। রাতের বেলা নিয়ে গেছে, মনে হলো রাতের বেলায় দিয়ে গেল। ওনার ওয়াইফ তখনও জেগেছিলেন, তবে ঘন্টা খানিক সময় লেগেছে, কিন্তু ওই জিনেদের জগতে গিয়ে কিন্তু অনেকটা সময় পার করেছিলেন, অনেকটা সময়। কারণ মিষ্টি বানানো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, ওখানে উনি বিশ্রাম নিয়েছেন, ঘুমিয়েছেন। কতক্ষণ ঘুমিয়েছেন হয়তো বা ঘন্টা খানেক হবে পৃথিবীর হিসাবে, এমনটাই মনে হয়েছে। তবে ওই রাতটা পার হয় নাই, ওই রাতের মধ্যেই তাকে দিয়ে যাওয়া হয়। ওনার ওয়াইফ যখন জিজ্ঞেস করেন যে তোমার অভিজ্ঞতা বলো, উনি সব কথা খুলে বলেন এবং উনি বলেন যে এই ঘন্টাটা দিয়েছিল। ওনার ওয়াইফও কিন্তু ঘন্টার বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করেছিলেন যেন পরিবারের বাইরে এটা কোনোভাবেই না যায়। আর পরিবারের বাইরে নিয়ে যাওয়া এটা তো এই নিসার উদ্দিনের একটা কমন ব্যাপার ছিল, কেননা বলাই ছিল যে সে যেখানে যাবে ঘন্টাটা নিয়ে যাবে। সে যখন আসতো ঘন্টাটা ঘরের মধ্যে রেখে দিত, সে যখন কোথাও যেত ঘন্টাটা নিয়ে যেত। এই জন্য মূল এটা দেখভাল কিন্তু নিসার উদ্দিনই করতো। সে যখন ফিরে আসতো ঘন্টাটা একটা ভালো জায়গায় রেখে দিত যাতে করে কেউ না দেখে। আর ঘন্টাটা তো সব মানুষজন দেখতোই, তবে মানুষজন দেখতো কি সে কোথাও যাচ্ছে, আগে যেমন চিৎকার করে ফেরি করে বলতো যে মিষ্টি কে খাবেন, মিষ্টি কে খাবেন, এখন সে এটা বলে না। এখন শুধু যেই পাশ দিয়ে যায় টং করে একটা ঘন্টা বাজায়, লোকজন চলে আসে। লোকজন বুঝতে পারে, প্রথম দিকে বুঝতে পারেনি, পরে যখন দেখলো যে ঘন্টা কে বাজায়, গিয়ে দেখলো যে নিসার উদ্দিন মিষ্টি নিয়ে যাচ্ছে, তখন লোকজন আসে। এইভাবে অল্প কয়েকদিনের মধ্যেই মানুষজন বুঝে ফেলে উনি এখন আর ডাকাডাকি করেন না, ওই ঘন্টা বাজান। আল্লাহর রহমতে বেচা বিক্রিও বেড়ে গেল। উনি চিন্তা করেন এখন আর ফেরি করে বিক্রি করবো না, বাজারে একটা নির্দিষ্ট জায়গায় বসবো। তো জায়গায় বসলেন, মাঝে মাঝে ঘন্টা বাজাতেন লোকজনের মনোযোগ আকর্ষণ করার জন্য। তো ভালোই বেচা কেনা হচ্ছিল। উনি ওনার পরিশ্রম দিয়ে দেখলেন যে আগে হয়তোবা উনি 20 কেজি মিষ্টি বিক্রি করতে পারতেন, এখন দেখে 2 মণ, 2.5 মণ, 3 মণ মিষ্টি উনি বিক্রি করতে পারেন। যার কারণে ওনার বেচা বিক্রি ভালো হচ্ছিল আল্লাহর রহমতে। সংসারে আরো সচ্ছলতা ফেরত আসছে, চলছিল। অল্প কয়েক মাসের মধ্যেই ওনার আল্লাহর রহমতে ভালো উন্নতি হয়ে যায়। এর মধ্যে হয় কি, উনি একদিন কোনো একটা কারণে বাইরে গিয়েছিলেন। ওই দিন আর ওনার মিষ্টি বিক্রির কাজ ছিল না। ওই দিন হাটেরও কোনো বার ছিল না যে কোনো জায়গায় হাট হবে উনি যাবেন, এরকমটা ছিল না আসলে। তো উনি বাসায় ওই ঘন্টাটা রেখে বাইরে বের হয়। আর উনি চিন্তা করছেন যে যেহেতু ওনার পরিবারের লোকজন তো জানেই, তাতে আর এটা নিয়ে কোনো সমস্যার কথা না। তো উনি তো বাইরে গেছেন, ওনার ওয়াইফও জানে। এখন সমস্যা কি, ওনার বাচ্চা তো আর জানে না। ওনার বাচ্চা জানে না যে ঘন্টার বিশেষত্বটা কি। সে দেখে যে বাবা নিয়ে যায়, সারাদিন ঘন্টাটা থাকে না, রাতের বেলা বাবা যখন ফেরে অধিকাংশ সময় সে ঘুমিয়ে যায়। তো ঘন্টাটা সে ধরতেও পারে না, বাজাতেও পারে না, যার কারণে ঘন্টার প্রতি তার একটা আকর্ষণ ছিল। তো বাবা যেহেতু বাইরে গেছে, সে দেখে যে ঘন্টাটা ঘরের একটা জায়গায় আছে, আর সে তো একদম ছোট বাচ্চা না। ঘন্টাটা নেয়, ঘন্টাটা নিয়ে সে ওই বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের দিকে গিয়েছে। তার মা আবার খেয়াল করেছে বাচ্চা তার হাতে একটা ঘন্টা, মানে এটা ওই সেই ঘন্টাটা, জিনেদের দেয়া ঘন্টাটা। বাচ্চার কাছ থেকে ঘন্টাটা নেওয়ার চেষ্টা করছেন উনি, কারণ এটা তো খুব সেন্সিটিভ জিনিস। এখন বাচ্চার কাছ থেকে যদি অন্য কোনো খারাপ লোক নিয়ে ফেলে তখন তো ঝামেলা হবে। তো উনি যখন নেওয়ার চেষ্টা করছেন, বাচ্চা তো অনেক জোরে কান্নাকাটি শুরু করে দিছে যে না দেবো না, দেবো না, অল্প একটু খেলবো, সামান্য একটু খেলবো। উনি দেখলেন যে বাচ্চাটা আসলে কখনো তো এটা ধরে না, আর চাচ্ছেই যখন অল্প সময়ের জন্য, আচ্ছা ঠিক আছে 2-1 মিনিট খেলুক, আমি এরপরে এর কাছ থেকে নিয়ে ঘরে রেখে দিব। উনি ওই চিন্তা করে আবার একটা সাইডে কাজে গিয়েছেন। অল্প সময় পরে উনি আবার ফেরত আসছেন। ফেরত আসার পরে দেখেন বাচ্চাটা কান্নাকাটি করছে, ঘন্টা নেই। উনি বলেন এই ঘন্টা কোথায় গেল? তো বাচ্চাটা ইশারা দিয়ে পুকুরের দিকে দেখাচ্ছে, পাশে তো পুকুর ছিল, তার মানে হচ্ছে ওই পুকুরের ভিতর ঘন্টাটা পড়ে গেছে। এখন উনি তাড়াতাড়ি করে নেমে ঘন্টাটা খোঁজার চেষ্টা করলেন, পেলেন না। ঘন্টাটা তো আসলে একটা পিতলের ঘন্টা ছিল, ভারী জিনিস। পুকুরের মধ্যে যদি এটা পড়েও যায়
এটা কাদার উপরে তো সজোরে আঘাত করে, কাদার ভিতরে ঢুকে যাবে। আর কেউ যদি কাদার উপরে আরো হাঁটাহাঁটি করে খোঁজার চেষ্টা করে, ওটা তো মাটির আরো নিচে চলে যাবে। তো উনি কিন্তু খোঁজাখুঁজি করেছেন, ওই বাচ্চাটা যেদিক দিয়ে দেখিয়ে দিয়েছে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু উনি কোথাও পেলেন না। উনি আবার চিন্তা করলেন, যেহেতু এই জিনিসটা গোপনীয় একটা জিনিস, এটার বিষয়টা তো গোপনীয়, এখন তো পাড়া প্রতিবেশীদেরকে বলা যাবে না যে আসো তোমরা ঘন্টা খোঁজো, ঘন্টা হারাই গেছে, এটা তো বলা যাবে না। যেহেতু আশেপাশের লোকজন দেখে নাই, এটা এরকমই থাক, ওনার হাজবেন্ড আসুক, তারপর ওনাকে বলবেন, উনি এইটার একটা ব্যবস্থা করবেন। এই জন্য উনি ওই সময় চেপে যান, বাচ্চাকে নিয়ে ঘরে চলে যান। সন্ধ্যার পরে যখন নিসারউদ্দিন আসেন, তাকে এই বিষয়টা বলা হয়। বলার পর উনি নিজেও নেমে অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু ঘন্টাটা আর খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে হয় কি, একটা সিদ্ধান্ত নেন তারা, সেটা হলো যে অনেক সময় হয় না যে গ্রামে কিছু ডুবুরি থাকে, স্বর্ণ রূপা বা বিভিন্ন মূল্যবান জিনিস যদি পানির মধ্যে হারিয়ে যায়, তারা ডুব দিয়ে সেটা খুঁজে বের করেন। তো এরকম ডুবুরি খুঁজতে থাকেন। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ডুবুরি থাকে, এরা বানর খেলাও দেখায়, মানে এরা ঘুরে ঘুরে বেড়ায়, বানর খেলা দেখায়, এদেরকে আবার মাতারি বলে। তো এইরকম একটা মাতারি ওই গ্রামে আসে, ডুগডুগি বাজায় আর বলতে থাকে যে বানর খেলা দেখতে পারেন, কোনো কিছু হারাই গেলে বলতে পারেন। সে বানরকে দিয়েও নাকি আবার খোঁজায়, বানরও কিন্তু ডুব দেয়, পানির মধ্যে ডুব দিয়ে সে খোঁজার চেষ্টা করে। এভাবে ওই বানরটাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওই মাতারিটা দেখতে 8-10টা স্বাভাবিক মানুষের মতো ছিল না, চুলগুলো বড় বড় ছিল, চোখগুলো যেমন অন্যরকম ছিল, মানে তার দৃষ্টির মধ্যে একটা অন্য ধরনের ভাব ছিল, একটা শয়তানি দৃষ্টির মতো, অনেক উঁচা লম্বা ছিল। ওই মাতারিকে বলা হয় যে ভাই একটা ঘন্টা পড়ে গেছে, খুঁজে দিতে পারবেন? মাতারি বলে এটাই তো আমার কাজ, পানির মধ্যে হারাই গেলে খুঁজে খুঁজে দেয়া। তখন উনি চেষ্টা করেন, অনেকক্ষণ ডুবাডুবি করেন, তার বানরও ডুবাডুবি করে, কিন্তু না, উনি বলেন যে খুঁজে তো পাইলাম না। এদিকে নিসারউদ্দিনের তো মন খারাপ, খুবই মন খারাপ, এরকম একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ছেলে এটা হারিয়ে ফেললো, আবার এটার বিষয় কাউকে বলাও যাচ্ছে না। কি আর করা, ওই মাতারি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর উঠে চলে গেল। যাওয়ার সময় বলল যে আমি যতক্ষণ চেষ্টা করলাম আমার পারিশ্রমিক দেন। তো নিসারউদ্দিন উনি কিছু পারিশ্রমিক দিয়ে দিলেন, মাতারি তার বানর নিয়ে চলে গেল। এরপর উনি নিজেও খোঁজার চেষ্টা করেছেন বেশ কয়েকবার ওই পুকুরে, পাওয়া গেল না। এইভাবে কেটে গেল প্রায় 1 মাস। কোনো অসুবিধা কিন্তু হচ্ছিল না। অসুবিধার মধ্যে একটাই যে উনি আগে ঘন্টা বাজালে বেশ কিছু লোকজন বেশি আসতো, এখন মনে হচ্ছে লোকজন কমে গেছে, এই বেচাকেনা একটু কম, খুব যে কম তা না, একটু কম। 1 মাস পার হয়ে যায়। একদিন তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল কোথায় গেল। সবাই ধারণা করে ছেলেটা তো সাঁতার জানতো না, হয়তো পুকুরের পাড়ে খেলতে গিয়ে পানির মধ্যে পড়ে গেছে। পানিতে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। জাল ফেলানো হয়, আশেপাশে খোঁজা হয়, পাওয়া যাচ্ছিল না। বেশ অনেকক্ষণ পর, মানে এই ঘটনা কিন্তু সকালের দিকের, সন্ধ্যার একটু আগে আর একটা বাড়ির একজন ভদ্র মহিলা, উনি সারাদিন কাজকাম করার পর ওই পুকুরে গোসল করতে আসছেন। গোসল করার জন্য যখন নেমেছেন পানির মধ্যে, ওই সময় ওনার পায়ে কিছু একটা বাঁধে। উনি যখন ডুব দিয়ে সেটা উঁচু করলেন, উনি দেখলেন যে এটা হচ্ছে নিসারউদ্দিনের একমাত্র ছেলেটার লাশ। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ছেলেটার একটা হাত ছিল না, মনে হচ্ছে একটা হাত তার শরীরের সাথে নাই, কোনো কিছুতে খেয়ে ফেলেছে বা সেটা আলাদা হয়ে গেছে। ডেড বডি তোলা হলো, পরিবারের শোকের ছায়া নেমে আসলো। নিসারউদ্দিন এবং তার ওয়াইফ কাউকে কিছু বলতে পারছিলেন না, তবে ওনারা বুঝতে পারছিলেন এই ঘন্টাটার জন্যই হয়তোবা এই সমস্যাটা তৈরি হয়েছে। ছেলেটাকে দাফন কাফন করা হয়, পরিবারের শোকের ছায়া নেমে আসে। নিসারউদ্দিন ভাবছেন, হায় আল্লাহ, এটা কি হইল, কিভাবে কিভাবে কাজটা হয়ে গেল। নিসারউদ্দিনের ওয়াইফ, উনি আক্ষেপ করে নিসারউদ্দিনকে বলছিলেন যে আমি কেন ছেলেটার কাছ থেকে জোর করে জিনিসটা নিয়ে নিলাম না, ও কান্নাকাটি করতেছিল, তারপর আমার জোর করে নিয়ে নেওয়া উচিত ছিল। বাচ্চার কান্নাকাটিতে আমার এরকম গুরুত্বপূর্ণ বিষয়টা হেলাফেলা করা উচিত হয়নি। আসলে যেটা হওয়ার তো হয়ে গেছে,
ভাগ্যকে তো মেনে নিতে হবে, কি আর করা। ওনারা নিজেদের ভাগ্যকেই দোষারোপ করছিলেন। আরো প্রায় কেটে যায় 1 মাস। সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসতে থাকে। একদিন গভীর রাতের বেলা বাইরে থেকে ডাক আসতে থাকে, নিসারউদ্দিন, ও নিসারউদ্দিন। নিসারউদ্দিন এই ডাক শুনতে পায়, তবে এই ডাকটা তার ওয়াইফ শুনতে পায়নি। তার ওয়াইফ গভীর ঘুমে বিভোর ছিল। নিসারউদ্দিন বাইরে বের হয়, বের হয়ে চমকে যায়, আরে এ তো সেই জিনের সর্দার, এবং তার সাথে হাজার হাজার জিন এখানে রয়েছে, আর তাদের সাথে একটা খাটিয়াও রয়েছে। সবার মন খারাপ। এবারে কেউই কিন্তু সাদা ড্রেস পরা না, সবাই কালো ড্রেস পরা। মনে হচ্ছে তারা শোকের পোশাক পরেছে। নিসারউদ্দিন জিন সর্দারকে সালাম জানায়। জিন সর্দার সালামের উত্তর দেয়। এরপর জিন সর্দার জানায়, নিসারউদ্দিন, আমি কয়েকটা কথা তোমাকে বলতে এসেছি। আমার মনে হয় তোমার এই কথাগুলো জানা খুব জরুরি, তা না হলে আমার প্রতি তোমার একটা ভুল ধারণা সারা জীবন থেকে যাবে। তুমি হয়তোবা আমাকে দোষারোপ করবা, তোমার স্ত্রী আমাকে দোষারোপ করবে, কিন্তু এই কথাটা আমাকে বলতেই হবে। এরপরে জিন সর্দার বলতে থাকেন এক রহস্যময় ভয়ঙ্কর একটা বিষয়। জিন সর্দার বলেন যে এই যে ঘন্টাটা পানির মধ্যে পড়ে যায়, এটা বাচ্চাটা স্বাভাবিকভাবেই ফেলে দিয়েছিল। আসলে এখানে কোনো প্যারানরমাল বিষয় ছিল না। আর ভারী জিনিস পানির মধ্যে পড়ে গেছে, এটা ওভাবে খুঁজে পাওয়া যায় নাই। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ওই যে মাতারি যে বানর নিয়ে এসেছিল, ছিল খুবই খারাপ প্রকৃতির একজন মানুষ। সে আসলে ডুব দিয়ে ঘন্টাটা পেয়েছিল। যখনই ঘন্টাটা সে হাত দিয়ে ধরেছে, ঘন্টাটা অত বড় ছিল না। সে বুঝতে পেরেছিল এই ঘন্টাটা স্বাভাবিক কোনো ঘন্টা না, এটার সাথে জিনেদের একটা সম্পর্ক রয়েছে। যেহেতু ঘন্টাটা ওভাবে আসলে বড় ছিল না, সে নিজের শরীরের কোন একটা জায়গায় লুকিয়ে ফেলে। এরপর মিছামিছি সে খোঁজার অভিনয় করে, তারপর বলে যে পাওয়া গেল না, আমাকে পারিশ্রমিক দেন। এরপর সে পারিশ্রমিক নিয়ে চলে যায়। এই মাতারি এই জিনিসটা নিয়ে ভারতের আসামের কোনো এক ভয়ঙ্কর তান্ত্রিকের কাছে এটা অনেক উচ্চ মূল্যে বিক্রি করে। ওই সময় 1980-র দশকে এটা কয়েক লক্ষ টাকায় নাকি বিক্রি করেছিল, যেটা ওই মাতারির ভাগ্যকেই পরিবর্তন করে দিয়েছিল। এই ঘন্টাটা পাওয়ার পর ওই তান্ত্রিক এটার উপর কালো জাদু প্রয়োগ করে এই জিনের সর্দারের পুরো গোত্রের উপরে ভয়ঙ্কর এক মায়াজাল সৃষ্টি করতে সক্ষম হয়। আর এই মায়াজাল সৃষ্টি করে জিনের সর্দারের স্ত্রী এবং তার একমাত্র ছেলেকে বন্দি করে নিয়ে যায়। সে কিছুই করতে পারে নাই। জিনের সর্দার সে অনেকবার চেষ্টা করেছে তার দলবল নিয়ে তার সন্তান এবং স্ত্রীকে উদ্ধার করার জন্য, কিন্তু পারে নাই। কেননা তার স্ত্রী এবং সন্তানকে নাকি এমন একটা ঘরে রাখা হয়েছিল যে ঘরের চতুর্দিকে শূকরের চামড়া ঝুলানো ছিল। এই কারণে ওই ঘরের মধ্যে তারা ঢুকতে পারতো না। কোনো এক অজানা কারণে ওই ঘরটাকে তারা দেখতেই পেত না, আর দেখলেও ঢুকতে পারতো না। বেশ কয়েকবার প্রচেষ্টা চালিয়েও যখন তারা ব্যর্থ হলো, তখন ওই তান্ত্রিক ওই সর্দারকে আপোষের প্রস্তাব দেয় যে তুই এভাবে তোর স্ত্রী পরিবার পরিজনকে উদ্ধার করতে পারবি না, আমার কথা শোন, আমার কথা শুনলে তোর স্ত্রী পরিবারকে ফেরত দিয়ে দেব, এই ঘন্টাও ফেরত দিয়ে দেব। কি করতে হবে? আফ্রিকাতে যা, আফ্রিকার অমুক জায়গায় যা, একটা বানরের মাথার খুলি এনে দিতে হবে। এই জিনিস দিয়ে কালো জাদু করা হয়। উনি সেটাই করেছেন। তারপর বলেছেন যে অমুক জায়গায় যা, অমুক প্রাণীর একটা দাঁত এনে দিতে হবে। সেটা উনি আনতে বাধ্য হয়েছেন। তারপরে কবরস্থানে পাঠিয়েছেন লাশের মাথা সংগ্রহ করার জন্য। উনি অত্যন্ত শক্তিশালী জিন ছিলেন, উনি ওনার ক্ষমতা প্রয়োগ করে এটা করতে পারতেন। লাস্টে এসে নাকি এমন একটা কাজ করার কথা বলেছেন যেটা করতে গিয়ে ওনার আসলে শরীরটা বারবার কেঁপে উঠছিল আল্লাহর ভয়ে। উনি ওনার স্ত্রী পরিবার পরিজনকে বাঁচানোর জন্য, ওনার গোত্রে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য উনি বেশ কিছু কাজ করেছেন। কিন্তু এবারে বলা হয়
যে শ্মশানে দুটো যমজ বোন, এই দুটো বোন পানিতে পড়ে মারা গেছে। এই দুইটা বোন একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন মারা গেছে, এবং ওরা যখন মারা গেছে এই মারা যাওয়ার যে লগ্ন বা তিথিটা ছিল খুব অন্যরকম একটা তিথি। এই তিথিতে যদি কেউ মারা যায়, এরকম যমজ বোন মারা যায় একসাথে, তাহলে এদের মাথা দিয়ে অনেক কাজ হয়। আর এই দুইটা মেয়ে ছিল হিন্দু ধর্মাবলম্বী। যেহেতু ছোট বাচ্চা মানুষ ছিল এরা দুজন, এদেরকে শ্মশানেরই একটা জায়গায় হিন্দু ধর্মের রীতি অনুযায়ী মাটিতে কবর দেওয়া হয়েছে। ওই জিনকে বলা হয়েছে যে তুই গিয়ে এই দুই মেয়ের মাথা নিয়ে আসবি। উনি মুসলিম জিন, উনি কবরে গেছেন, কবরে বলতে মুসলিমদের কবরস্থানে গেছেন। উনি এখন শ্মশানে গিয়ে এই কাজটা করবেন, ছোট দুটো বাচ্চার মাথা নিয়ে আসবেন। এইটা উনি কিভাবে করবেন? আর এই মাথা দিয়ে তো আরো অনেক অপকর্ম করবে। ইতিমধ্যে তার এনে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে অনেক অপকর্ম সে করেছে, এখন এই দুইটা মাথা দিয়ে তো আরো অনেক অপকর্ম করবে। না জানি কত মানুষের জীবন চলে যাবে কালো জাদুর মাধ্যমে। উনি যাচ্ছিলেন সেই শ্মশানের দিকে, কিন্তু খুব কান্নাকাটি করছিলেন যে হায় আল্লাহ, এইটা আমি কি করতেছি? আমার গোত্রের লোকজন যদি জানে আমি এতগুলো কাজ ওই তান্ত্রিককে করে দিছি, আমার গোত্রের কেউ জানে না, আমার গোত্রের লোকজন যদি কোনোভাবে জানে, তাহলে কি আমার গোত্রে আমি আর জায়গা পাবো? আমি সর্দার হলেও এরা তো আমাকে দূর দূর করে তাড়াই দিবে। আর সবচেয়ে বড় কথা যে আল্লাহর কাছে আমি কি জবাব দেবো? আল্লাহ, তুমি আমাকে দিয়ে এই কাজটা করায়ও না। উনি খুব কান্নাকাটি করতেছেন আল্লাহর কাছে। উনি যাচ্ছেন শ্মশানের দিকে, কিন্তু আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছে, আল্লাহ তুমি একটা উপায় বের করে দাও, আমার স্ত্রী পরিবার পরিজনকে বের করে দাও, একটা উপায় বলে দাও, আর আমাকে দিয়ে এই ভয়ঙ্কর খারাপ কাজটা করায়ও না। তো এইভাবে উনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করতেছেন, আর উনি যাচ্ছেন শ্মশানের দিকে। এর মধ্যে ঘটে এক অদ্ভুত ঘটনা। ওই সময় কেউ একজন ওই জিন সর্দারকে ডাক দেয়। জিন সর্দার তাকিয়ে দেখেন যে ঠিক ওনার গোত্রের না, সম্পূর্ণ ভিন দেশি গোত্রের একদল জিন। তারা অস্ত্র শস্ত্র নাই তাদের কাছে, মনে হচ্ছে তারা কোনো সফরে বেরিয়েছিলেন। আর জিনেরা কিন্তু যেই দেশেরই হোক, তাদের ভাষাগত একটা বিষয় কিন্তু কমিউনিকেট করতে পারেন, তাদের ভাষা কিন্তু খুব সহজেই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারেন, ভাষা যাই হোক। তখন এই জিন সর্দার উনি বলেন যে এই যে গোত্রটা, এই গোত্রটা ছিল মিশরীয় পাহাড়ি এলাকার একটা মুসলিম জিনদের গোত্র। এরা নাকি জিনেদের মধ্যে দাওয়াতে তাবলিগের প্রচলন আছে। তো এরা মাঝে মাঝে বের হয়ে দাওয়াতে তাবলিগের কাজ করেন। তো ওনারা মিশর থেকে বের হয়ে অন্য কোনো একটা জায়গায় গিয়েছিলেন, এখন ফিরছিলেন। তারা এরকম একজন সর্দারের কান্নাকাটি দেখে মুসলিম জিন হঠাৎ করে থমকে যান। এরপর তাকে ডাকেন, ডাকার পর জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, তুমি এরকম কান্নাকাটি করছো, কি হয়েছে? এরপর নাকি সব কথা খুলে বলেন। তখন ওখানে থাকা জিনের সর্দার উনি বলেন যে তোমার সিচুয়েশনটা বা তোমার যে অবস্থাটা আমরা বুঝতে পারছি, আমরা এখন সরাসরি তো ওদের সাথে যুদ্ধ করতে যেতে পারবো না, কারণ আমরা দাওয়াতে তাবলিগের কাজে বের হয়েছিলাম, আর যুদ্ধ করার মতো অবস্থা এই মুহূর্তে আমাদের নাইও। তবে তোমাকে এমন একটা জিনিস দিতে পারি, এইটা দিয়ে তোমরা যুদ্ধ করতে পারবা। তখন নাকি ওই জিন সর্দার ওনার কাছ থেকে একটা আতর বের করে দেন। উনি বলেন যে এই আতরটা সাধারণ কোনো আতর না, এই আতরের সুঘ্রাণ কোনো দুষ্টু লোক সইতে পারে না। তাদের দম বন্ধ হয়ে আসবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসবে, ছটফট করতে থাকবে। মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যেরকম ছটফট করতে থাকে, ওরকম হাত পা ছোটাছুটি করতে থাকবে। এই আতরের সুঘ্রাণ এদের জন্য একটা বিষের মতো কাজ করবে। তুমি এবং তোমার গোত্রের সবাই অস্ত্র শস্ত্র নিয়ে এই আতরটা শরীরে মেখে যায় আক্রমণ করো, ইনশাআল্লাহ তাআলা তোমরা এটার সমাধান পাবা। এই বলে ওনারা ওখান থেকে বিদায় নেন। জিন সর্দার ওই আতর নিয়ে ওনার গোত্রে ফেরত আসেন। ফেরত এসে বলেন যে তোমরা প্রস্তুত হয়ে যাও, আমরা আবার সেখানে যাব। সর্দারের কথা অনুযায়ী তারা সবাই প্রস্তুতি নেয়, আর সর্দার প্রত্যেককে তাদের শরীরে এই আতরটা লাগিয়ে দেন। অসাধারণ মন মাতানো সুবাস। সবাই বলে যে এরকম সুবাস আমরা জিনেরাও তো পাই না। এরপর চলে যান আসামের সেই তান্ত্রিকের কাছে। আসামের ওই তান্ত্রিকের কাছে আরো হাজার হাজার জিন ছিল। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে এই জিনগুলো প্রায় প্রত্যেকেই মুসলিম এবং শক্তিশালী জিন ছিল।
এদেরকে কোনো না কোনো ভাবে আটকিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ এই তান্ত্রিক করাতো। যখনই এই সুঘ্রাণটা ওই তান্ত্রিকের আখড়ায় ছড়িয়ে পড়েছে, তার যেই জায়গাটা ছিল, তখন নাকি এই তান্ত্রিক ছটফট করা শুরু করছে, মানে তার দম বন্ধ হয়ে যাচ্ছে, সে আর পারছে না, সে কোনো মন্ত্রই উচ্চারণ করতে পারে না, কারণ তার দম বন্ধ হয়ে হাত পা ছোটাছুটি শুরু করে দিছে। আর ওই সময় এই জিন সর্দার ওই তান্ত্রিকের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এরপর তান্ত্রিকের আন্ডারে থাকা যত জিন ছিল সবাই মুক্তি পেয়ে যায়, আর তার স্ত্রী পরিবারকেও ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। কারণ হচ্ছে ওই আতরের সুঘ্রাণের কারণে ওই যে শূকরের যেই চামড়ার উপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এগুলোও কেটে যায়। আর তান্ত্রিককেও ওই জিন সর্দার কোনো ক্ষতি করতে পারতো না, কারণ হচ্ছে ওই তান্ত্রিকের গলায় নাকি শূকরের দাঁত দিয়ে তৈরি এক ধরনের বিশেষ কালো জাদুর মালা থাকতো, যার কারণে তাকে কেউ ক্ষতি করতে পারতো না। ভালো জিনও না, খারাপ জিনও না, ওটা একটা মন্ত্রপুত মালা, শূকরের দাঁতের তৈরি। এটার উপরে আসলে জিনেদের কার্যকারিতা নাকি খুবই কম থাকে, বিশেষ করে এটা এমন ভাবে আসলে মন্ত্রপুত করে তৈরি করা হয়েছিল। আর যখন ওই সুঘ্রাণটা ওখানে ছড়িয়ে পড়েছে, এই সব ধরনের কালো জাদুর প্রভাব অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগেই মূলত ওনারা এই কাজটা করতে সক্ষম হন। সমস্যাটা হলো কি, যে ওই ওনার ওয়াইফকে যখন ওই ঘর থেকে বের করা হয়, কোন একটা বিশেষ জাদুর একটা বলয় নাকি ওই ঘরের মধ্যে ছিল। বাইরের থেকে ওই জিনিসটা যখন দুর্বল হয়ে গেছে, ঘরের মধ্যেও কোনো একটা এমন জাদুর উপকরণ ছিল, যার কারণে ওনার ওয়াইফ তো দেখা যাচ্ছে যে পরিণত বয়স্ক একজন জিন ছিলেন, কিন্তু তার বাচ্চাটা তো আসলে অল্প বয়স্ক একজন জিন ছিল। ওইটার প্রভাবেই আসলে তার বাচ্চাটা অনেক দুর্বল হয়ে পড়েছিল। ওখান থেকে যখন বের করা হয় তখনই নাকি তার বাচ্চাটা মারা যায়। কোনো আক্রমণে মারা যায় নাই, কিন্তু এমনিতেই নাকি মারা যায়। ওই ঘরেই সেই আটকা পড়ে গিয়েছিল আর কি। তাকে মৃত অবস্থায় বের করা হয়। আর ওখান থেকে যখন বের করা হয়, এই যে হাজার হাজার গোত্রহীন যে জিনদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরপাকড় করে নিয়ে আসা হয়েছিল, এই সবগুলো জিন এই জিন সর্দারের অধীনে আনুগত্য স্বীকার করে এবং তাকেই সর্দার হিসেবে মেনে নেয়। এরাও তার সাথে চলে আসে। এরপর জিন সর্দার জানান যে তুমি এখন যে খাঁটি এটা দেখতে পাচ্ছ, এখানে আমার আদরের সন্তান রয়েছে, আর তোমার কাছে একটা বিষয় বলতে আসছি, সেটা হচ্ছে তুমি এটা মনে করো না তোমার সন্তানকে আমরা হত্যা করছি। তোমার সন্তানকে আমরা হত্যা করি নাই। এই পুকুরে গজার মাছ রূপী একটা জিন আগে থেকে বসবাস করত। এই জিনটা নির্দিষ্ট সময়ে তার একটা মানুষের মাংস খাবার প্রয়োজনীয়তা ছিল। সে বহুদিন যাবৎ চেষ্টা করতেছিল, পারতেছিল না। ওই সময়টায় তোমার ছেলে পুকুরের কাছে চলে এসেছিল, আর তখন সে পুকুরের ভেতর থেকে বিভিন্ন ধরনের বল খেলনা দিয়ে তাকে আকৃষ্ট করে। ওর বুদ্ধি শুদ্ধি একটু কম ছিল, ও পুকুরের পানিতে নেমে যায়, আর তখনই তাকে মেরে একটা হাত খেয়ে ফেলে। তোমার সন্তানকে আমরা মারি নাই। এটা যা হয়েছে তোমারও দোষ না, তোমার বাচ্চারও দোষ না, তোমার পরিবারেরও কারো দোষ না, আমাদেরও দোষ না। এটা আমাদের ভাগ্যে লেখা ছিল। তুমি তোমার সন্তান হারিয়েছ, আমি আমার সন্তান হারিয়েছি। তবে এটা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো আফসোস করি না, কেননা আমি আমার একটা সন্তান হারিয়েছি, কিন্তু গোত্রহীন অসংখ্য শক্তিশালী জিনেরা যারা এই তান্ত্রিককে কালো জাদুতে সহযোগিতা করত নিজেদের ইচ্ছার বিপরীতে, এরা মুক্তি পেয়ে গেছে, আর এরা আমার সাথে চলে এসেছে। এতেই আমি খুশি যে বহু জিনকে খারাপ পথ থেকে ফিরায় আনতে পারছি। আল্লাহ আমার চোখের পানি এটার মূল্যায়ন করেছেন। তা না হলে ওই সময়ে দাওয়াতে তাবলিগের কাজে বের হওয়া ওই জিনের গোত্রের সাথে আমার কেন দেখা হবে? তারাই কেন এই আতরটা আমাকে দিবে? এরা সব আল্লাহর ইচ্ছা ছিল। আল্লাহ আমার সন্তানের জীবনের ওসিলায় এতগুলো জিনকে মুক্ত করেছেন, এতেই আমি খুশি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে আরো সন্তানাদি দান করবেন। তোমার সাথে আর কখনোই আমার দেখা হবে না। আর এই যে দেখো ঘন্টাটা, যে ঘন্টাটা আমি তোমাকে দিয়েছিলাম, আমরা একটা জিনিস একজনকে একবারই দিতে পারি, দ্বিতীয়বার সেটা দিতে পারি না। এটা আমি নিয়ে যাচ্ছি। তোমার সাথে আর কখনোই আমার দেখা হবে না। আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল।
এই বলে নাকি জিন সর্দার বিদায় নিয়েছিলেন। আর জিন সর্দার তার নাম বলে গিয়েছিলেন, তার নাম হচ্ছে সুলাইমান সিদ্দিক। এই সুলাইমান সিদ্দিক ছিলেন ওই জিনেদের সর্দার। সেখানে আরো অসংখ্য জিন এসে যুক্ত হলেন, প্রায় কয়েক হাজার জিন, যারা ওই তান্ত্রিকের কাছ থেকে মুক্তি লাভ করেছিলেন। তো এরপরে এই যে নিসারউদ্দিন, ওনার ব্যবসা বাণিজ্য যে একদম ডাউন হয়ে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না। বিভিন্ন ঘটনার ক্ষেত্রে দেখি যে এরকম জিনেদের দেয়া কোনো জিনিস হারিয়ে ফেলে সে একদম পথের ফকির হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়। ওনার বেলায় ওরকমটা হয় নাই। হ্যাঁ, ওনার ব্যবসা যেভাবে ফুলে ফেপে উঠেছিল ওরকমটা না হয়ে অনেকটা কমে এসেছিল। তবে উনি যে একদম অসচ্ছল হয়ে পড়েছিলেন বিষয়টা এরকম না, আবার আগের মতো হওয়ার উপক্রম হয়েছিল। আগে তো একদম ফেরি ফেরি করে বিক্রি করতেন বিভিন্ন জায়গায়, ওই একটা জায়গায় বসেছিলেন ওইখানেই উনি বিক্রি করতেন। এভাবেই উনি ওনার সময়টা পার করেছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, যেই ব্যক্তিটি মূলত এই ঘটনাটির সাফারার এবং তার পরিবার, তার নাম হচ্ছে আসাদ মিয়া। বর্তমানে ওনার বয়স প্রায় 50-এর কাছাকাছি। উনি কিন্তু অনেক গরিব। ওনাদের এই গ্রামে যদি গরিব পরিবার গণনা করা হয় তাহলে 5 জনের মধ্যে তিনি একজন। উনি আগেও রিক্সা চালাতেন, এখনো চালান। তো ঘটনাটি ঘটেছিল 2007 সালের ফেব্রুয়ারি মাসের কোন একদিন, নির্দিষ্ট করে ওই দিনটা মনে রাখতে পারেননি, কিন্তু ফেব্রুয়ারি মাসের কোন একটা সময় এটা মনে রাখতে পেরেছেন, কোন একটা ঘটনার প্রেক্ষাপটে আর কি। তো ওনাদের এই গ্রামে দুটো মানে পরপর গ্রাম রয়েছে। তো 2 গ্রাম পরে রয়েছে একটি মাজার। আর মূলত এই আসাদ মিয়ার গ্রাম থেকে মাজারের দূরত্ব 3.5 কিলোমিটার। সঙ্গত কারণে মাজারের নামটি বলা যাচ্ছে না। তো মূলত এটি নরসিংদী জেলার রায়পুরার পিরিচকান্দি গ্রামের ঘটনা। তো এই যে দুটো গ্রাম, ওই গ্রাম থেকে যদি ওই মাজারে যেতে হয় তাহলে একটি মাত্র রাস্তা রয়েছে। সবাই এই রাস্তাটা দিয়েই চলাফেরা করে। ওই মাজারে যেতে হলে ছোট ছোট 3টি ব্রিজ পড়ে এবং একটি 3 রাস্তার মোড় পড়ে। মূলত এই ঘটনাটি ওই 3 রাস্তার মোড়কে কেন্দ্র করে। 2টি গ্রাম আর মাজারের এই সংযোগ রাস্তাটির নাম হচ্ছে রাধানগরের মোড়। এই 3 রাস্তার মোড়টি নাকি অনেক ভয়ঙ্কর। 3 রাস্তার এক পাশে রয়েছে 3টি বড় তাল গাছ, এক পাশে একটি শ্মশান, আর তার একটু পাশে রয়েছে একটি উঁচু ব্রিজ। এদিক দিয়ে পারতপক্ষে লোকজন দরকার ছাড়া চলাচল করে না। মানে কেউ যে বিকেল বেলা এসে হাওয়া খাবে বিষয়টা এরকম না, শুধু আসা যাওয়ার দরকারই এই জায়গাগুলো ব্যবহৃত হয়। তো আমরা ঘটনায় আসি। তো ঘটনাটি যেদিন ঘটে ওই দিন এই যে আসাদ মিয়া, তো উনি বলছেন যে ওই সময়ে ওই যে মাজার রয়েছে, ওই মাজারে বাৎসরিক ওরস হচ্ছিল। টানা কয়েকদিন ধরে ওই ওরস চলে। ওরসে গান বাজনা এসব উদ্ভট জিনিসও সেখানে হয় আর কি। তো ওই আসাদ কাকা, উনি এবং ওনার 3-4 জন বন্ধু মিলে পরিকল্পনা করেছেন যে বিকেলের দিকে ওই মাজারের ওই ওরসে যাবেন। তো কথা অনুযায়ী সবাই বিকেলের দিকে সেখানে চলেও যান। সন্ধ্যা হয় ভাব, মাগরিবের আজান তখনও দেননি। ওই সময়ে এই আসাদ কাকা শরীরটা আসলে ভালো লাগছিল না। মূলত ওই মাজারে খুব উচ্চ শব্দে বাদ্য বাজনা বাজছিল, ওরস উপলক্ষে গান বাজনা হচ্ছিল, ওই সুফি তাত্ত্বিক বা আধ্যাত্মিক গান যেগুলো ওনারা গান আর কি। তো ওই ধরনের গান বাজনা হচ্ছিল। তো ওনার ওই শব্দগুলোতে খুব অস্থির লাগছিল। এই কারণে বন্ধুদেরকে বলেন যে উনি চলে যাবেন, কিন্তু বন্ধু বান্ধবরা বললো যে আসলাম এত কষ্ট করে, এত তাড়াতাড়ি চলে যাবো, তো তুই চলে যা, আমরা থাকি, আমরা পরে আসবো। তো উনি দেখলেন যে মাগরিবের আজান এখনই হয়ে যাবে। তো উনি চিন্তা করলেন থাক আমি বাড়িতে চলে যাই, পুরো রাত নেমে আসার আগে হাঁটতে হাঁটতে আমি বাড়ি চলে যাব। এর মধ্যে মাগরিবের আজান দিয়েছেন, উনি বাড়ির দিকে রওনাও দিয়েছেন। উনি যাচ্ছেন, চারদিকে কিন্তু তখনও অন্ধকার হয়নি, বেশ ভালোই আলো ছিল। তো যেহেতু 2টো গ্রাম পার হয়ে ওনার বাড়ি, তো উনি তো যাচ্ছিলেন। যেতে যেতে অবশ্য অন্ধকার হয়ে গেছে, বিশেষ করে ওই 3 রাস্তার মোড় পর্যন্ত আসতে আসতে অন্ধকার হয়ে গেছে। উনি যখন ওই 3 রাস্তার মোড়ের কাছে চলে এসেছেন, দেখেন যে বেশ বড় সড়ো একটা ছাগল দাঁড়িয়েছে। ছাগল বলতে একটা বেশ বড় উঁচু একটা খাসি দাঁড়িয়ে আছে আর কি। তো
তো উনি দেখলেন যে খাসিটার গলায় কোনো দড়ি নেই। উনি চিন্তা করলেন যে মনে হয় দড়ি ছিঁড়ে কারো বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছে। তো উনি কি করেছেন, ওই খাসিটার কাছে গিয়েছেন, গিয়ে দেখেন যে খাসিটা দৌড়ে চলে যাচ্ছে না। তো উনি খাসিটাকে সুন্দর করে গলার নিচে একটু আদর করে মাথায় হাত বুলিয়ে খাসিটাকে ধরে ওনার সাথে করে নিয়ে আসা শুরু করেছেন। খাসিটি ওনার সাথে আসছে। তো হাঁটতে হাঁটতে উনি ওনার বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পর খাসিটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। ওনার স্ত্রী আবার জিজ্ঞেস করছেন যে এই খাসি কই পাইলা এত রাতের বেলা, বা সন্ধ্যা রাতের বেলা খাসি ধরে আনলা কোত্থেকে? তখন উনি সব ঘটনা খুলে বলেন। তো ওনার স্ত্রী বলেন যে এইভাবে পথের থেকে একটা খাসি ধরে আনলা, যদি কোনো মানুষের হয়। তখন উনি বললেন যে যদি কোনো মানুষের হয় অবশ্যই ফেরত দিয়ে দিব, আর আমি কালকে ওই দিক দিয়ে আবার হাঁটবো, রিক্সা নিয়ে যাব, প্রয়োজনে জিজ্ঞেস করবো কারো খাসি হারিয়েছে কিনা, যদি প্রমাণ পাওয়া যায় তাকে ফেরত দিয়ে দিব, যদি না পাওয়া যায় এটাকে আমি পালবো, বড় হলে আর একটু যদি বড় হয় আরো কিছুদিন পরে একটু মোটা তাজা করে এটাকে বিক্রি করে দিব, যদি মালিক একদম না পাওয়া যায়। আমি তো আর চুরি করে নিয়ে আসি নাই। তো ওনার স্ত্রী এটা নিয়ে আর কোনো কথা বাড়ান না। এরপরে অবশ্য এই আসাদ কাকা উনি ওই দিকটাতে গিয়েছিলেন, বেশ কিছু মানুষের সাথে দেখাও হয়েছে, কিছু কিছু বাড়িতে গিয়ে খবরও নিয়েছিলেন যে কারো কোনো খাসি হারানো গিয়েছে কিনা। তবে এই ধরনের কোনো তথ্য উনি পান নাই যে কেউ নাকি এসে বলবে তার খাসি হারানো গিয়েছে। এভাবে কিন্তু বেশ কয়েক মাস কেটে যায়, প্রায় 4 মাস কেটে গিয়েছে। এর মধ্যে একটি ঘটনা ঘটা শুরু করে, মূলত ওই 3-4 মাস পরে। এর ভিতর তেমন কিছু হয় নাই আর কি। এক রাতে হঠাৎ করে ওনার এক বন্ধু তাকে ডাকছে আবার কোথা থেকে, একদম বাড়ির উঠোন থেকে না, ওনার বাসা থেকে একটু সাইডে একটা বড় মাঠ রয়েছে, ওই মাঠের ভিতর থেকে চিৎকার করে ডাকছে, এই আসাদ, ওই আসাদ, বাইরে আয়, বাইরে আয়, এইভাবে ডাকছে। এখন উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এত রাত্রে ওনাকে ডাকছে নাম ধরে। তো উনি উঠতে গিয়েছেন আর কি, কিন্তু ওনার ওয়াইফ আবার ওনার হাতটা খপ করে চেপে ধরেছেন। বলছে যে কই যাও এত রাতের বেলা, ওয়াশরুমে যাও নাকি? তখন বলে না, কেন তুমি শোনো নাই, ওই যে বাইরে থেকে আমাকে ডাক দিল, অনেকক্ষণ ধরে তো চিৎকার চেঁচামেচি করছে। তো ওনার ওয়াইফ আবার বলছেন যে আমি তো বাচ্চার কান্নাকাটিতে ঘুম ভেঙে গিয়েছিল ঘন্টাখানেক আগে, এরপরে তো আমার ঘুম হয় নাই, কই আমি তো একটা ডাকও শুনি নাই, তুমি কোথায় যাও? তখন এই আসাদ কাকার একটু হুঁশ ফিরে আসে যে তাই তো, আমার স্ত্রী যদি জেগেই থাকে তাহলে ও ডাক শুনলো না, আমি ডাক শুনলাম, ঘটনা কি? বিষয়টা তো মনে হচ্ছে যে স্বপ্নের মধ্যে দেখেছি, মনে হচ্ছে যে দুঃস্বপ্ন দেখুন জেগে উঠছেন, বিষয়টা এরকম মনে করেছেন আর কি। তো এভাবে কিন্তু প্রায় রাত্রে উনি ডাক শুনতেন আর ওনার ঘুম ভেঙে যেত, আর উনি বাইরে বের হওয়ার চেষ্টা করতেন। কখনো কখনো বাইরে বের হতেনও, কিন্তু কাউকে দেখতে পেতেন না। আবার উনি ঘরে ফেরত আসতেন। এভাবেই রাতের বেলা বিভিন্ন সময় ওর ঘুম ভেঙে যেত। সারাদিন রিক্সা চালাতেন, পরিশ্রান্ত থাকতেন, সেই হিসাবে ক্লান্ত শরীরে কিন্তু ঘুমটা ভালো হওয়ার কথা, কিন্তু ওনার এভাবে ঘুম ভালো হতো না। বারবার ওনার ঘুম ভেঙে যেত, খুব অস্থিরতা কাজ করত। আর এই কারণে ওনার শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকে, শরীরের শক্তি কমতে থাকে, উনি শুকিয়ে যেতে থাকেন। যার কারণে রিক্সা চালাতেও উনি খুব একটা এনার্জি পেতেন না। এইভাবে কিন্তু আরো 2 মাস কেটে যায়, মানে প্রায় এই ছাগল আনার পর 6 মাস কেটে গিয়েছে। এরপর কি করেছে, উনি একদিন ওই ছাগলটা বিক্রি করে দিয়েছেন, টাকা পয়সার প্রয়োজন ছিল, টাকা এই কারণে উনি মানে এটা বিক্রি করে দিয়েছিলেন আর কি। তো উনি চিন্তা করেছেন যে উনি একটু বেশ অসুস্থ হয়ে পড়েছেন, কিছু ভালো মন্দ খাওয়ার দরকার, চিকিৎসা করার দরকার। ওই টাকা দিয়ে উনি কিছুটা চিকিৎসা করেছিল না, একটু সুস্থও হয়েছিলেন। এর কিছুদিন পর হঠাৎ করে এক রাত্রে ওনার মেয়েটা খুবই ভয়ানকভাবে কাঁদতে থাকে এবং সারাটা রাত কেঁদেছিল। ফজরের আজান হওয়ার পর তার কান্নাকাটি বন্ধ হয় এবং সে ঘুমিয়ে পড়ে। বিষয়টা প্রথম রাত্রেই ঘটেছিল, এই বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিয়েছিলেন। এরপরেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটছিল। ওনার বাচ্চাটা হঠাৎ করে কেঁদে উঠত, ওনার বাচ্চাটা ছোট ছিল ওই সময়। আর এই আসাদ কাকার মা বাবাও জীবিত ছিলেন, ওনারা আলাদা একটা ঘরে থাকতেন। তো এক রাতে হয়েছে কি, ওনার মা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে। তো উনি কি করেছেন, ওনার স্বামীকে মানে এই আসাদ কাকার বাবাকে ডাক দিয়েছেন যে এই আমি একটু বাইরে যাব, তুমি একটু আসো সাথে। এখন
এই আসাদ কাকার বাবা তো ঘুমের ঘরে বলেছেন যে হ্যাঁ আসতেছি তুমি যাও, এরকম কিন্তু আমরা অনেকেই বলি, কিন্তু পরে আবার ঘুমিয়ে যাই। তো উনি ওইভাবেই বলেছেন এবং ঘুমিয়েও গিয়েছেন, ওনার কিছু মনে নাই। তো এর মধ্যে কি হয়েছে, কতক্ষণ কেটে গেছে কেউ কিছু বলতে পারেন না। এর মধ্যে আসাদ কাকা উনিও আবার ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। রাত আনুমানিক তখন 3:30 কি 4টা বাজে। তো উনি যখন বের হয়েছেন উনি খেয়াল করেন ওনার মা বাবার যে ঘর, ওই ঘরের দরজা খোলা। উনি চিন্তা করছেন কি ব্যাপার, এত রাত্রে দরজা খোলা। তো উনি আবার বাইরে থেকে ডাক দিয়েছেন যে আম্মা, আব্বা। দেখে যে আম্মা বলে ডাকার পর উত্তর নেই, আব্বা বলে ডাকছেন, ভিতর থেকে উত্তর নিয়েছেন। তো তখন আবার আসাদ কাকা ভিতরে ঢুকেছেন, গিয়ে দেখেন ওর আম্মা নেই। ওই আব্বা, আম্মা কই? তখন এই আসাদ কাকার বাবার হুঁশ ফিরে এসেছে। এই তোর মা তো আমাকে ডাকছিল, সে তো বাইরে যাবে বলছিল, আমি তো আর উঠি নাই, ঘুমাই গেছিলাম। চলতো, এতক্ষণ হয়ে গেছে, মনে হয় বেশ খানিকক্ষণ ঘুমাইছি, চলতো চলতো। তখন এই আসাদ কাকা এবং ওনার বাবা দুজনই বাইরে বের হন, ওয়াশরুমের দিকে যান, যে না, ওয়াশরুমে তো তার মা নাই। ওনারা ওই রাত্রে আশেপাশে খুঁজতে থাকেন, কিন্তু তার মাকে পাওয়া যাচ্ছিল না। এদিকে কোথায় গেল কোথায় গেল, ওনারা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, আশেপাশের প্রতিবেশীরাও চলে এসেছে, তারাও খুঁজতে থাকেন। সারা রাত ধরে অনেকেই খুঁজেছিলেন, কিন্তু কোথাও ওনার মাকে পাওয়া যায়নি। ওনার বড় ভাই ছিল, ওনার বড় ভাইয়ের ঘর ছিল পাশে, তারাও খুঁজেছেন, কিন্তু কোথাও পাওয়া যায়নি। সকালবেলা ওনাদেরই একজন প্রতিবেশী, ওনাদের বাড়ির পশ্চিম পাশে মাঠের একটা মাঠ রয়েছে, ওই মাঠ থেকে মূলত ডাক আসতো, ওই আস্তে কাকে ডাকতো। ওই পশ্চিম পাশের মাঠের পরে আর একটা পুকুর রয়েছে, ওই পুকুরের ভেতর, কাদার ভেতরে এই আসাদ কাকার মাকে মৃত অবস্থায় পাওয়া যায়। যে মাথা নিচ দিকে মানে গাড়া ছিল, পা উপর দিকে, বিষয়টা এরকম না, মানে ওই কাদার মধ্যে মৃত অবস্থায় পড়েছিল, শোয়ানো ছিল। ওই পুকুরটাতে কিন্তু বহুদিন যাবত কোনো মাছ চাষ হতো না। ওই পুকুরটাতে নাকি একদিন হঠাৎ করেই পানি শুকিয়ে গেছে, ভরা পুকুর কিন্তু পানি শুকিয়ে গেছে। এরপর আবার পানি হয়েছে, কিন্তু আজ অবধি ওখানে নাকি কোনো মাছ চাষ হয় না। এই পুকুরটিকে নিয়ে নাকি অনেক ভৌতিক ঘটনা রয়েছে, পরে একটা সময় উনি শেয়ার করবেন বলেছেন। তো যাই হোক, কোনো কারণ ছাড়া নাকি ওই পুকুরটার কাছে কেউ সহজে যেত না। আর ওইখানেই রাতের বেলা ওনার মা কেন গেলেন, বুঝতে পারলেন এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। ওনার মার সাথে তো কারো শত্রুতা ছিল না যে রাতের বেলা ওনাকে নিয়ে মেরে ফেলবে। বুঝতে পারলেন এটা কোনো অশুভ শক্তি ঘটিয়েছে। যাই হোক, পরের দিন যেহেতু হয়ে গেছে, মানে ওই রাতের পরের দিন সকলে পরামর্শ দিল যে এটা নিয়ে আসলে খুব আর বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না, এটা যে কোনো প্যারানরমাল কোনো কারণে হয়েছে এটা বোঝাই যাচ্ছে, সুতরাং ওনাকে দাফন কাফন করিয়ে জানাজা দিয়ে আমরা কবর দিয়ে দিই। তো সেটাই করা হয়। তারপর থেকে ওনার বাবা একা হয়ে গেলেন, একাই ওই ঘরে ঘুমাতেন। ওনার মা মারা যাওয়ার ঠিক 45 দিনের মাথায় সকালবেলা যখন এই আসাদ কাকা কোনো সারা শব্দ না পেয়ে ডাকতে গিয়েছেন, তো গিয়ে দেখেন যে দরজা ভেতর থেকে বন্ধ, ধাক্কাধাক্কি করছেন, দরজা ভেঙে ভিতর ঢুকে দেখেন যে ওনার বাবা ঘরের মেঝেতে পড়ে আছে মৃত অবস্থায়। কি কারণে উনি মারা গিয়েছেন এই বিষয়ে কোনো কিছু জানা যায় না বা বুঝতেও পারেননি। হয়তোবা স্ট্রোক করেছিলেন, এরকমই চিন্তা করা হয়। ওনার বাবাকেও গোসল করিয়ে জানাজা দিয়ে কবরস্থ করা হয়। তখনও কিন্তু ওনারা বুঝতে পারেননি কেন, কি কারণে, কোন অপরাধে এটা হচ্ছে। এর বেশ কয়েকদিন পর ওনার মা এবং বাবার জন্য বাড়িতে দোয়ার আয়োজন করা হয়, গরিব দুঃখীকে সাধ্য অনুযায়ী ওনারা খাইয়েছেন। ওই রাত্রেই এই আসাদ কাকাকে ওই যে পশ্চিম পাশের ওই মাঠের ওই জায়গা থেকে একটা ডাক আসে, কিন্তু এইবার আর তার বন্ধুদের কোনো কণ্ঠের ডাক ছিল না, এইবার ছিল তার বাবার কণ্ঠের ডাক। তো উনিও এই ডাক শুনে মন্ত্রমুগ্ধের মতো ঘর থেকে বেরিয়ে পড়েন। ওনার স্ত্রী কিন্তু তখনও টের পান নাই। আর স্বামীর এই ধরনের ঘুম ভেঙে যাওয়া, উঠে বাইরে যাওয়া, এই সমস্ত বিষয় মাস খানিক ধরে দেখতে দেখতে ওনার ঘুমও পাতলা হয়ে গিয়েছিল। এই জন্য ওনার স্বামী বিছানা থেকে নামলে উনি টের পেয়ে যেতেন। কিন্তু ওই সময় কোনো কারণে ওনার ঘুমটা হয়তো একটু গভীরে চলে গিয়েছিল, যার উনি টের পান নাই। কিন্তু একটু পরে আবার উনি টের পেয়েছিলেন। তখন উনি দৌড়ে বাইরে বেরিয়েছেন, প্রথমে ওয়াশরুমের দিকে গিয়েছেন যে সে ওয়াশরুমে গিয়েছে কিনা, কিন্তু না, ওয়াশরুমে নাই। তাহলে কোথায় গেল?
তখন উনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এই আসাদ কাকার বড় ভাইয়ের যে ঘর, সেখানে গিয়ে ডাকাডাকি শুরু করেছেন। তার বড় ভাই এসেছে, ভাতিজা এসেছে। তখন এই আসাদ কাকার বড় ভাই, আসাদ কাকার ভাতিজা এবং আসাদ কাকার স্ত্রী 3 জন মিলে দ্রুত বের হয়েছেন। বের হয়েই দেখছেন যে ওই আসাদ কাকা ওই পুকুরের দিকটাতে চলে যাচ্ছে। উনি তো দৌড়ে গিয়ে তাকে ধরেছেন। তখন উনি এলোমেলো অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। ওনাকে টেনে হিচড়ে নিয়ে ওনার বাবার যে রুমটা ছিল, ওনার বাবা মা যে রুমে ঘুমাতেন, তো ওই রুমটাতে ওনাকে আটকে রাখা হয়। তো সকালবেলা একজন হুজুরকে নিয়ে আসা হয়। তো ওই হুজুরটা নাকি খুব নাম করা একজন হুজুর ওনাদের এলাকার। তো ওনাকে নিয়ে আসার পর উনি ওনার মতো করে রুকিয়া করতে থাকেন। তো উনি নাকি কিছু দোয়া দুরুদ পরে ফু দেওয়ার পর এই আসাদ কাকা ঘুমিয়ে পড়েন, ওনার কিছু মনে নাই। তবে উনি যখন হুঁশে আসেন, মানে ওনার যখন ঘুম থেকে জাগ্রত অবস্থায় উনি চলে আসেন, তখন অন্যদের মাধ্যম দিয়ে শুনতে পেয়েছেন যে উনি কি বলেছিলেন। কিছুক্ষণ পরে নাকি ওনার শরীরে এক অশরীরী ভর পড়ে। অশরীরে আসার পর ওই হুজুর জিজ্ঞেস করেন যে তুমি কে, কোথায় থাকো এবং একে কেন ধরলা? তখন ওই জিনিসটা বলে যে আমরা মোট 3 জন, আর এ তো খুব বড় ধরনের একটা অন্যায় করেছে। ওকে তো সুযোগ দেয়া হয়েছিল, কিন্তু ও সুযোগটা তো কাজে লাগায়নি। তো কি অন্যায় করেছে? তখন ওই অশরীরীটা বলে যে এই যে 3 রাস্তার মোড়, এইখানে অনেকে মানত করে, বিভিন্ন জিনিস ভোগ দেয়। তো এমনই একজন একটা ছাগল ভোগ দিয়ে গিয়েছিল সন্ধ্যার সময়। তো ওই জিনিসটা আমরা নেব এমন সময় এই আসাদ মিয়া এখানে চলে আসে এবং এসে ওই ছাগলটাকে নিয়ে চলে যায়। যেহেতু ওই ছাগলটার উপর আমরা মন্ত্র পড়েছিলাম, তার কারণে ছাগলটা আসলে ওইভাবে ছোটাছুটি করতো না। আর ওই জিনিসটার গায়ে যেই হাত দেবে, ছাগলটা তার বশ হয়ে যাবে। আর ওই সময় আমরা ওটাকে হাত দেওয়ার আগেই আসাদ মিয়া এসে হাত দেয় এবং আসাদ মিয়ার বশ হয়ে যায়। আসাদ মিয়া ওকে নিয়ে চলে যায়। এরপর আমরা এই জিনিসটা ওর কাছ থেকে নিতে পারিনি, আমরা চেষ্টা করেছি, নিতে পারিনি। তো আমাদেরকে দেয়া জিনিস ও কেন নিল, এইটাই ওর অপরাধ। এই কারণে আমরা চেষ্টা করেছিলাম যে আসাদ মিয়াকেই নিয়ে যেতে। অনেক চেষ্টা করেছি, বিভিন্ন সময় পারিনি। ওর বউ ওকে ধরে ফেলতো। যদি একবার ওই মাঠের ভিতর নিয়ে আসতে পারতাম, তাহলে অনেক আগেই ওকে নিয়ে যেতাম। যেহেতু পারছিলাম না, আর আমার সাথে থাকা 2 জন, ওরা খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এত দেরি দেখে। এই কারণে ওদের 2 জন কিন্তু ওদের ভোগ ঠিকই নিয়ে গেছে। এখন আমি আমার ভোগ ছাড়া এখান থেকে যাব না। ওই হুজুরদের কথা শুনে বেশ বিচলিত হন যে ওরা ওদের ভোগ নিয়ে গেছে মানে? বলে হ্যাঁ, ওদের একজন ওর মাকে মেরে ফেলেছে, আর একজন ওর বাবাকে মেরে ফেলেছে। এই কারণে 2টা বলি কিন্তু ওরা নিয়ে চলে গেছে। এখন আমারটা বাকি, এখন আমি এই আসাদকে নিব। তখন ওই হুজুর বলে যে ও তো আর জেনে বুঝে কাজটা করে নাই, আর যতদূর জানি ওর পরিবারের সাথে কথা হয়েছে শুরু থেকে, যতটুকু ইতিহাস জেনেছি, এই ছাগলের ব্যাপারটা বা খাসির ব্যাপারটা ও তো পরে খুঁজেছিল। তখন ওই জিনটা বলে হ্যাঁ খুঁজেছিল, কারণ যে দিয়েছিল সে তো এই এলাকার না। এই কারণে লোকাল লোকজন কেউ বলে নাই যে এটা তাদের ছাগল বা খাসি। এই কারণেই ও কোনো তথ্য পায় নাই। কিন্তু ওর তো বোঝা উচিত ছিল, ও যেহেতু ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছে, এইভাবে সন্ধ্যার সময় এই 3 রাস্তার মোড়ে কোনো জিনিস পাওয়ার পর ওর নেওয়া উচিত হয় না, এটা তোর বোঝা উচিত ছিল। আর ওকে শাস্তি দিলে আরো অনেকেই এটা থেকে শিক্ষা পাবে। সুতরাং হুজুর তুমি যাই বলো না কেন, আমাকে যেটাই দিতে চাও না কেন, খাসি দিতে চাও, গরু দিতে চাও, মহিষ দিতে চাও, আমি কিচ্ছু নেব না। আমার সাথে থাকা 2 জন যেহেতু 2টা মানুষের প্রাণ নিয়ে গেছে, আমিও আসাদের প্রাণ নিয়েই যাব। কোনো কিছুতেই আমাকে আটকানো যাবে না। তখন হুজুর বলে যে তুই যদি না যাস তোকে কিন্তু বন্দি করব। তখন ওই জিনটা বলে যে কর, বন্দি কর, কয়দিন আটকায় রাখবি, একটা সময় তো আমি ছাড়া পাবো। আর মনে রাখবি তখনই কিন্তু আসাদের জীবনের শেষ দিন হবে। তখন হুজুর যখন দেখলেন যে কোনোভাবেই ওকে অন্য কোনো কিছু, গরু ছাগল এগুলা দিয়ে কোনোভাবেই তাকে মানানো যাচ্ছে না, বাধ্য হয়েই হুজুর ওই জিনটাকে বন্দি করেছিলেন। এবং বন্দি করার পর ওই এলাকার একটি বট গাছে নাকি আটকে রেখেছেন। তখন নাকি ওই অভাবটা বলেছিল একবার যদি ছাড়া পাই, ওই দিন কিন্তু আসাদের জীবনের শেষ দিন হবে।
আসাদ কাকা মানে আসাদ মিয়া যিনি, উনি কিন্তু এরপরে সুস্থ হয়ে গিয়েছিলেন, ওনার সাথে আর কখনো কোনো ধরনের ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম আব্দুল্লাহ। ওনার বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায়। উনি আমাদের সব ঘটনাই শোনেন, আমাদের একজন রেগুলার লিসেনারও বটে। এই ঘটনাটি ওনার নিজের সাথে ঘটেছিল। উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি নিজের দোষেই মূলত লেখাপড়া খুব একটা বেশি দূর করতে পারেন নাই। ওনার পিতামাতা অনেক চেষ্টা করেছেন ওনাকে দিয়ে লেখাপড়া করানোর, কিন্তু নিজের আগ্রহ না থাকার কারণে ওনার পিতামাতা খুব একটা আসলে সফল হন নাই। একটা পর্যায়ে ওনার উপর অতিষ্ঠ হয়ে ওনার বাবা ওনাকে কাজ শিখতে দেন শহরের একটা গ্যারেজে। এটা মূলত ছিল বাস ট্রাকের একটা মেকানিক্যাল গ্যারেজ। আর ওনার বাড়ি তো গ্রামে, শহরে যেতে ওনার প্রায় 2 ঘন্টার রাস্তা পাড়ি দিতে হয়। তারপরও প্রতিদিনই আসা যাওয়া করতেন, উনি শহরে থাকতেন না। উনি সকালবেলা যেতেন, রাত্রে ফেরত আসতেন। সকালে যাওয়ার সময় দুপুরের খাবারটা টিফিন বক্সে করে নিয়ে যেতেন। তো এভাবেই চলছিল দিন, কোনো সমস্যা খুব একটা হচ্ছিল না। এমন একদিন রাতের বেলা, ওই রাতে আবার কাজের চাপটা বেশি ছিল। এই কারণে কাজ শেষ করে গ্যারেজ বন্ধ করতে করতে একটু দেরি হয়ে যায়। তো ওনার যে 2 ঘন্টা রাস্তা বাড়ি থেকে শহরের, এর মাঝখানে আবার 1 ঘন্টার রাস্তা ট্রলারে করে পাড়ি দিতে হবে। আর ওনাদের শেষ যে ট্রলারটা একটা ঘাটে আসতে হয়, ওই ঘাট থেকে ছাড়ে হচ্ছে রাত 10:30টার দিকে। তো উনি কিন্তু আরো আগেই, সাধারণত সন্ধ্যার দিকেই ওই যে ট্রলারটা পাওয়া যায় ওটাতে চলে যেতেন, কখনো শেষ ট্রিপের ট্রলারে উনি ওঠেন নাই। তো ওই দিনই প্রথম উনি ওই শেষ ট্রিপের ট্রলারটা পেয়ে যান। তো উনি দূর থেকে দেখেন ট্রলারে আরো 20-25 জন আছে। তো উনিও বোটে উঠলেন। তো উনি বোটে ওঠার 1-2 মিনিটের মধ্যে বোটটা ছেড়েও দেয়। তো বোট চলছে। উনি কিছু দূর চলার পর হঠাৎ করে একটা অদ্ভুত দৃশ্য লক্ষ্য করলেন। সেটা হচ্ছে যে এই নৌকায় আরো 20-25 জন রয়েছে যাদের চেহারাটা খুবই অদ্ভুত এবং যাদেরকে ওঠার সময় উনি দেখেন নাই। একই ধরনের কাপড় পরা, অনেকটা একই রকমের চেহারা বলে মনে হচ্ছে, হুবহু একরকম না। বেশ ফর্সা, সুন্দর, মধ্যবয়স্ক, বড় বড় দাড়ি রয়েছে এবং এরা প্রত্যেকেই এই আব্দুল্লাহ ভাইয়ের দিকে তাকিয়ে আছেন এবং ওনাদের চোখে মুখে এক ধরনের আতঙ্কের ছাপ, মানে রাগ না, একটা আতঙ্ক। যদি কেউ কাউকে দেখে ভয় পায়, মনে হচ্ছে ওনারাই এই আব্দুল্লাহ ভাইকে দেখে ভয় পেয়েছেন। কিন্তু ওনারা একই রকমের প্রায় চেহারা, একই ধরনের পোশাক, নৌকাতে ওঠার সময় ওনাদেরকে দেখেন নাই এবং তারা এইরকম ভাবে সবাই মিলে ওনার দিকে তাকিয়ে আছেন, এইটা উনি আসলে সহ্য করতে পারছিলেন না। উনি ভয়ে চিৎকার দেবেন না কি করবেন, ওনার গলা দিয়ে স্বরও বের হচ্ছিল না। উনি কি করেছেন, কিছুটা সময় চোখ বন্ধ করে রাখেন, হয়তো 20 থেকে 30 সেকেন্ড হবে সর্বোচ্চ। উনি যখন চোখ খুলেছেন, মূলত চোখ খুলেছেন স্বাভাবিকভাবে, একটা ধাক্কার ফলে উনি চোখ খুলেছেন। এই ধাক্কাটি ছিল বোটটা ঘাটে ভেড়ার। চোখ খুলে উনি দেখেন সব স্বাভাবিক, নৌকায় আরো যারা ছিলেন তারা দিব্যি নেমে গেলেন। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ওই বোটটা ওনাদের ঘাটে ভিড়েছে, অথচ এই বোটটা ঘাটে ভিড়তে হলে কমপক্ষে 45 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা এরকম সময় লাগে। কিন্তু মনে হলো উনি এত অল্প সময়ের মধ্যে চলেন, এটা কিভাবে সম্ভব? প্রায় 1 ঘন্টার রাস্তা কিভাবে এত দ্রুততম সময় শেষ হয়ে গেল? উনি এটা চিন্তা করছিলেন। ওই সময় বোটের যে ভাড়া তোলে সে বলছে, আরে ভাই আপনার ঘাটে চলে আসেন, নামেন তাড়াতাড়ি। তো এই কথা শুনে আর কোনো কথা না বাড়িয়ে তাকে ভাড়াটা দিয়ে উনি নিচে নেমে যান। আর উনি মনকে বুঝাচ্ছিলেন হয়তো বা বোটে উঠে তো বসেছিলেন পাটাতনে, ঘুমিয়ে গিয়েছিলেন হয়তো। আর ওই যে দৃশ্যটা দেখেছেন, এটা মনে হয় ঘুমের ঘড়ি উনি দেখেছেন। তো উনি নেমে দেখেন যে ওনার ঘড়ির কাঁটায় 11:35 কি 40 এরকম বাজে। তো ঘাট থেকে ওনাদের বাড়ির রাস্তা আরো বেশ খানিকটা পথ। তো বাড়িতে যেতে পাড়ি দিতে হবে একটা সুপারি বাগান
আর একটা দিঘি। দিঘি বলতে দিঘির একটা অংশ দিয়ে হেঁটে যেতে হবে। তো ওনার সাথে কিন্তু ওই সময় কেউ ছিল না, হাতে টিফিন বক্স, আর উনি একা হাঁটা শুরু করলেন। উনি হাঁটতে হাঁটতে যখন ওই সুপারি বাগানের কাছাকাছি বা মাঝামাঝি দিকটাতে এসেছেন, হঠাৎ করে পিছন থেকে মনে হলো একটা মৃদু গরম বাতাস ওনার গায়ে লাগলো। আর এরপর পরই উনি শুনছেন যে ওনার নাম ধরে ডাকছে। তো পেছন থেকে ডাকছে, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, দাঁড়া দাঁড়া। এইভাবে হঠাৎ করে ডাক শুনে উনি অবাক হন। কারণ হচ্ছে উনি চিন্তা করলেন যে এই ডাকটা পেছন থেকে আসছে। আর ওনার দাদা, উনি তো আগেকার আমলের মানুষ, সবসময় বলতেন রাত বিরেতে যদি হঠাৎ করে পেছন থেকে কেউ ডাক দেয়, ঘাড় ঘুরিয়ে দেখা যাবে না, পুরো শরীরটা একদম ঘুরিয়ে তাকাতে হবে, তাহলে কোনো বিপদ আপদের সম্ভাবনা খুবই কম থাকে। তো উনি কি করেছেন, এই ডাক শুনে সরাসরি পেছন দিকে ঘাড় না ঘুরিয়ে পুরো শরীরটাকে ঘুরে উনি দেখার চেষ্টা করেছেন আসলে ওই জিনিসটা কি। উনি মনে করেছিলেন হয়তো বা পেছন দিকে ঘুরে তাকায় কিছু দেখবেন না, কিন্তু না, ওনার এই ধারণাটা ভুল প্রমাণিত হলো। উনি যখন ঘুরেছেন, ঘুরে তাকিয়ে দেখেন যে অবিকল ওনার চেহারার, ওনার শারীরিক গঠন, একটা অবয়ব তার সামনে দাঁড়ানো, কিন্তু ওই অবয়বটার শরীরে কোনো জামা কাপড় ছিল না, আর তার গলায় একটা রশি বাঁধা, মানে দড়ি বাঁধা, মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। আর সে হঠাৎ করেই ভয়ানকভাবে চিৎকার শুরু করলো, এই বলে যে, আব্দুল্লাহ, আমারে বাঁচা, আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে, আমার গলা থেকে রশিটা খুলে দে না ভাই। এদিকে এই আব্দুল্লাহ উনি আবার বললেন যে, তোমাকে মারবে কে? কই, এখানে তো কেউ নেই। মূলত উনি কথা বলে উঠেছিলেন এই যখনই ওই অবয়বটা তাকে ওই কথাটা বলেছে, আমাকে বাঁচা, তখন ওনার মাথায় আর সেন্স কাজ করে নাই যে এটা উনি যেটা দেখছেন এটা কি স্বাভাবিক কিছু দেখছেন না অস্বাভাবিক কিছু। তখন উনি মনে করেছিলেন যে এটা মনে হয় স্বাভাবিক কিছু দেখছেন। মূলত উনি একটা মায়াজালে আবদ্ধ হয়ে গিয়েছিলেন, ভয়ানক এক মায়াজাল। তো যখন উনি ওইটা বললেন যে কে তোমাকে মারবে, কেউ তো নেই আশেপাশে, তখন ওই অবয়বটা বলে, তুই ওদেরকে দেখবি না, ওদেরকে আমি দেখছি। তো এসব কথা শোনার পর ওনার মনের মধ্যে এক ধরনের মায়া জন্মায়। এমনি তো মায়াজালে আবদ্ধ হয়ে গিয়েছেন, তারপর আবার মায়া জন্মেছে। তো ভয় জিনিসটা উনি ভুলেই গিয়েছিলেন। তো উনি ওই অবয়বটার গলা থেকে রশি খুলে দেওয়ার জন্য একটু একটু করে আগানো শুরু করলেন। উনি খেয়াল করেন, উনি যত কদম সামনের দিকে যান, ওই অবয়বটা ঠিক তত কদম পেছন দিকে যায়। মনে হচ্ছে কেউ পেছন থেকে ওকে টেনে নিয়ে যাচ্ছে। এভাবে কয়েকটা মিনিট ধরে উনি খালি আগান, আর ওই অবয়বটাও একই তালে তালে পেঁচাচ্ছে। হঠাৎ করে এই আব্দুল্লাহ ভাই দেখেন যে ওই অবয়বটা একটা গর্তের মধ্যে পড়ে গেল। মনে হলো পেছন দিকে কোনো কিছু ওকে টান দিয়ে গর্তে ফেলে দিয়েছে। ওই গর্তের ভিতর থেকে চিৎকার করে বলছে, আব্দুল্লাহ, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমার হাত ধরে টেনে তোল। তো উনি ওই গর্তের কিনারায় গিয়ে দেখেন ওই জিনিসটা হাত উপরের দিকে দিয়ে রেখেছে। তো উনিও কিছু না ভেবে ওই অবয়বের দিকে হাত বাড়িয়েছেন হাত ধরে টেনে তোলার জন্য। উনি যেই না হাতটা বাড়িয়েছেন, তখনই হঠাৎ করে মনে হলো কেউ ওনার কোমরটা পেঁচিয়ে ধরেছে হাত দিয়ে, এবং ওনাকে এক হ্যাঁচকা টানে ওইখান থেকে সরিয়ে ফেললো। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওনার দাদা দাঁড়িয়ে আছে, এবং ওনাকে বুকে জড়িয়ে ধরে বলে যে, আরে ভাই, কি করছিস, কোথায় যাচ্ছিস? উনি তখন বলছেন যে, আমি ওকে বাঁচাতে যাচ্ছি। তখন ওনার দাদা ওনাকে বলে, কই, ওখানে তো কেউ নেই। তখনই আব্দুল্লাহ বলছে যে, দাদা, আমাকে ছেড়ে দাও, ওকে বাঁচাতে হবে, ও মারা যাবে। তখন ওই দাদা কি করেছেন, তাকে আস্তে করে একটা চর মেরেছেন। চর মারার পর ওনার আসলে তখন পরিপূর্ণভাবে হুঁশ ফেরত আসে। এতক্ষণ উনি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় ছিলেন, বাস্তবিক ওনার সাথে কি ঘটছিল আসলে উনি বুঝতে পারছিলেন না। তখন এই আব্দুল্লাহ ভাই খেয়াল করেন যে উনি যেখানে ছিলেন ওখানে কোনো গর্ত ছিল না, ওইটা হচ্ছে একটা দিঘি। আর এই দিঘি হচ্ছে সেই দিঘি, সুপারি বাগানের পরে দিঘির যে অংশটা পাড়ি দিয়ে তাকে যেতে হয়। তখন দাদা বলেন যে, দেখলি এখানে কিছু নাই, আর একটু হলেই তো বিপদে পড়তি, তোকে তো এক হ্যাঁচকা টানে এই দিঘির মধ্যে নিয়ে যেত, আর তোর লাশও খুঁজে পাওয়া যেত না। চল, আমি
ঠিক সময় এসেছি বলে আল্লাহ রক্ষা করেছেন, বাড়িতে চলো। তো উনি দাদার সাথে হেঁটে আসছেন, দাদা সামনের দিকে হাঁটছে, উনি পেছন দিকে আসছেন চুপচাপ। তো কাছাকাছি আসার পর দাদা বলছেন যে আমার একটা কাজ আছে, আমি করে আসি, যা বাড়ির ভেতরে যা। তো উনি আর কথা না বাড়িয়ে বাড়ির ভেতরে গিয়ে বাইরে থেকে ডাক দেন ওনার আব্বাকে। তো ওনার আব্বা দরজা খুলে দেন, বলে কি ব্যাপার এত রাত হলো? তো বলেন যে আজকে একটু দেরি হয়ে গিয়েছিল। তো ঘরের ভিতরে ঢোকার পর উনি আবার অবাক হন, ঢুকে দেখেন ঘরের ভিতরে ওনার দাদা বসে আছে। অবাক ব্যাপার। তো উনি বলেন যে দাদা তুমি না কোন দিকে গেলে, তুমি এখানে আসলা কিভাবে আমার আগে? দাদা তো তার কথা শুনে অবাক হয় যে কই, আমি তো বাসায় ছিলাম, আমি তো কোথাও যাইনি। তখন এই আব্দুল্লাহ ভাই সবিস্তরে সব কিছু বলেন যে কি হয়েছিল। তখন তো ওনার দাদা মানে আনন্দে কান্না করতে করতে ওনাকে জড়িয়ে ধরেন, বলে আল্লাহ তোকে একটা বিশাল বাঁচানো বাঁচিয়েছে রে, নিশ্চয়ই কোন একটা ভালো কিছু এসে তোকে বাঁচিয়েছে। আমি তো বাড়ির থেকে বাইরে বের হই নাই, বরঞ্চ আমরা উদ্বিগ্ন হয়েছিলাম তোর আসতে দেরি হচ্ছে, আমরা সবাই জেগে রয়েছি। তো ঘটনা কিন্তু ওই পর্যন্তই, কিন্তু আসলে ব্যাপারটা হলো যে কেন এমনটা হলো। এখানে পরবর্তীতে জানা গেল যে ওনার দাদা ওনাকে নিয়ে একজন হুজুরের কাছে গিয়েছিলেন। তো হুজুর জানিয়েছিলেন যে মূলত উনি যখন আসলে ওইখানে যান, মানে ওই নৌকাতে ওঠেন, ওখানে কিছু ভালো অবয়ব ছিল। মূলত ওরা তারা সবাই তার দিকে তাকিয়েছিল এই কারণে যে তারা হয়তোবা বুঝতে পেরেছিল, হয়তোবা নিশ্চিত হয়ে বলা যায় না, যে ওর সামনে ভয়ানক কোনো বিপদ হবে। আর এই কারণে ওই যে দলটা, ওই দলের একজন সর্দার, উনি পরবর্তীতে তাদের একজনকে পাঠিয়ে দিয়েছিলেন যে যাও তো ওই ছেলেটাকে পিছনেও কোন বিপদে পড়লো কিনা। মূলত ওই সুপারি বাগান যখন উনি পার হচ্ছিলেন বা মাঝামাঝি এসেছিলেন, তখনই ভয়ানক এক পিশাচ ওনার পিছু নেয়। মূলত ওই রাতটা স্বাভাবিক কোনো রাত ছিল না, ওই রাত্রে ওনাকে হত্যা করার নিয়েতেই ওই পিশাচ পিছু নিয়েছিল এবং এক মায়াজাল সৃষ্টি করে ওনাকে ওই দিঘির পাড়ে নিয়ে গিয়েছিল। যখনই উনি হাতটা যদি বাড়িয়ে দিয়েছিলেন, ওই সময় যদি খুললে পিশাচটার হাতে টাচ লাগতো, এক হ্যাচকা টানে তাকে দিঘির মধ্যে নিয়ে যেত, আর কারো পক্ষে বাঁচানো সম্ভব ছিল না। মূলত ওই শেষ মুহূর্তে এসে ভালো একজন জিন তাকে হ্যাচকা টানে সরিয়ে নিয়ে গিয়েছিল। মূলত ওই জিনটাও তাকে পেছন থেকে নাকি ডাকছিল পরিচিত কণ্ঠে, কিন্তু এমন এক মায়াজালে উনি পড়ে গিয়েছিলেন, ওই জিনের ডাক উনি শুনতে পাননি, যার ফলশ্রুতিতে ওই জিনটা তার দাদার রূপ ধরে তাকে বাঁচিয়েছিল। এখন অন্য কোনো রূপে বাঁচালে সে আরো ভয় পেয়ে ওখানে মারাও যেতে পারত, এই কারণে ওই জিনটা তার দাদার রূপ ধরে এসেছিল। এভাবেই আল্লাহ তাআলা ওই জিনের ওসিলায় তাকে ওই ভয়ানক বিপদ থেকে বাঁচিয়ে দেন এবং সে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল। তো এরপরে আর তেমন কোনো কিছু জানা যায়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে, উনি প্রবাস জীবনে থেকে কষ্ট করে ঘটনা লিখে পাঠিয়েছেন। আমাদের এবারের এপিসোডে কিন্তু বেশ কয়েকজন প্রবাসী ভাইদের ঘটনা রয়েছে। আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা জানাই, প্রবাস জীবনের এত কষ্ট, এত শ্রম, এর মধ্য দিয়েও আপনারা সময় বের করে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন। এই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। শুধু এতটুকু বলবো, আপনাদের ওয়ার্ল্ডের সাথে যেমন ছিলেন, আছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন, এই কামনা করব। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। ওনার বাড়ি শেরপুর সদর উপজেলার মাঝপাড়া গ্রামে। উনি বর্তমানে ঢাকার ডেমরাতে কর্মরত রয়েছেন। তো আমাদের চ্যানেলে অনেক আগে থেকেই উনি সাবস্ক্রাইবার হিসাবে রয়েছেন এবং সব ঘটনাগুলোই উনি শুনে থাকেন। তো উনি ওনার পরিবারের সাথে ঘটেছে একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। মূলত এই ঘটনাটি ওনার আপন দাদির সাথে ঘটেছিল। ঘটনাটি ওনাদের গ্রামের বাড়িতেই ঘটেছিল, ওই মাছপাড়া গ্রামে। তো ঘটনাটি ঘটে আনুমানিক 1994-95 সালের দিকে। আর এই ঘটনাটি উনি ওনার দাদার মুখ থেকে শুনেছিলেন। তো একদিন সন্ধ্যাবেলা দাদা মাঠের কাজ সব সেরে প্রতিদিনের মতো চলে যান বাজারে। উনি প্রতিদিন বিকালের দিকে বাজারে যেতেন, রাতের বেলা বাজার থেকে ফিরতেন। বাজারে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেন,
তারপর বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করতেন। এটা ওনার প্রতিদিনের একটা কাজ ছিল। তো বাজার ওনাদের বাড়ি থেকে যে খুব বেশি দূরে বিষয়টা এরকম না, মাঝখানে একটা মাঠ রয়েছে, এই মাঠটা পেরিয়ে তারপর যেতে হয়। পায়ে হাঁটা 5 থেকে 10 মিনিটের রাস্তা আর কি। তো আগে বলে রাখি, এই মাঠের মাঝখানে বড় বড় দুটো জোড়া খেজুর গাছ রয়েছে। মূলত ওই খেজুর গাছ দুইটা পার হয়েই বাজারে যেতে হয়। তো দাদা বাজার থেকে আসতে রাত আনুমানিক 9টা কি 10টা বেজে যায়। তো দাদা আবার কি করেছেন, আসার সময় কম দামে বড় একটা রুই মাছ পেয়ে যান আর কি। তো ওই মাছটাই কিনে উনি বাড়িতে নিয়ে আসেন। প্রতিমধ্যে ওনার সাথে কোনো সমস্যা হয়নি এবং উনি কোনো সমস্যা ফিলও করেননি। তো উনি বাড়িতে এসে দাদিকে বলেন যে দ্রুত আমাকে মাছটা ভেজে দাও, মাছ ভাজা দিয়ে ভাত খাবো। এখন রাতের বেলা এরকম একটা মাছ নিয়ে আসছে, এটা তো কাটাকুটি করতে তো সময় লাগে। তো উনি ওনার মতো করে মাছ কাটাকুটি শুরু করেছেন। এদিকে কিন্তু অনেক সময় চলে গিয়েছে। তো দাদা ঘর থেকে বলে ওঠে, এই আর কত দূর গো, হইলো তোমার মাছ ভাজা? তো দাদির কোনো সারা শব্দ নাই। তো উনি চিন্তা করেন হয়তো শোনেন নাই, রান্নাঘরে মাছ ভাজার সময় এক ধরনের শব্দ হয় তেল দিয়ে ভাজতে গেলে, হয়তো ওই কারণে উনি বুঝতে পারেন নাই। তো এর 10 মিনিট পর আবার তাকে বলেন যে এই কত দূর গো, কি হইলো? তো এইভাবে আধা ঘন্টা হয়ে গেছে। তখন দাদার তো রাগ হয়ে গেছে যে কিভাবে এতবার ডাকি, একবার তো উত্তর দিতে পারে, একবার নয় না শুনলো, এতবার ডাকলাম একবারও কি শোনে নাই? সেই কত পরিশ্রম করছি মাঠে ঘাটে, আবার বাজারে গেলাম, ক্ষুধাও তো লাগছে অনেক, আর এর এতক্ষণ লাগতেছে। তো উনি কি করেছেন, ঘর থেকে বাইরে বের হয়ে এসেছেন। কিন্তু এসে দেখেন যে এই যে মাছ কাটার যে বটিটা যেখানে কাটছিলেন, বটিটা ওইরকমই সোজা পড়ে আছে। মানে বটিতে যখন মাছ কাটাকুটি করা হয় তখন আমরা দেখি কাটার পরে বটিটা কিন্তু খুলে রাখেন সবাই, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো এই বটিটা খুলে রাখা ছিল না, বটিটা কিন্তু ওইরকমই ছিল। মাছের যে আঁশ এগুলো পড়ে আছে, মাছও নাই, দাদিও নেই, রান্নাঘরেও নেই। তো উনি চিন্তা করেছেন হয়তো বা কলপারে এটা ধুতে গেছে। কিন্তু এই দাদি কিন্তু সবসময় এই মাছ কাটা বা অন্যান্য কোনো জিনিস কাটাকুটি করবার বটিটা কিন্তু খুলে রেখে যেতেন। কিন্তু বটিটা এইভাবে রেখে কখনো যায় না। এটা হতেও পারে, মনের ভুলে মানুষ তো এরকম করতেই পারে, স্বভাব সুলভ অভ্যাসগুলো তো অনেক সময় মনের ভুলে মানুষ করে না। তো ওই চিন্তা করেই এই দাদা চিন্তা করলেন যে মনে হয় সে ভুল করে এটা খোলে নাই, নিশ্চয়ই কলপারের দিকে গেছে মাছ ধোয়ার জন্য। তো উনি কলপারের দিকে গিয়েছেন, নাই। চিন্তা করুন ওয়াশরুমে গেছে কিনা, ওয়াশরুমের দিকে গিয়েছেন, নাই। বাড়ির আশেপাশে খুঁজছেন, নাই, কোথাও নাই, মাছও নাই, দাদিও নেই। তখন বিষয়টা দাদার কাছে ভালো লাগে না। চিন্তা করলেন যে কোনো বিপদ আপদ হলো না তো। তখন দ্রুত ওনার ছোট ভাইকে উনি ডাকতেন। ছোট ভাইকে ডেকে বলেন যে এই ব্যাপার, খুঁজে তো পাওয়া যাচ্ছে না তোর ভাবিকে, চল তো তাড়াতাড়ি আশেপাশে যাই। কোন দিকে গেল? তখন উনিও বিষয়টা অশুভ আন্দাজ করে নিজের ভাইয়ের সাথে খুঁজতে বের হয়ে পড়েন। 2 ভাই মিলে খুঁজছেন, খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে কি হয়েছে, কি মনে করে ওই মাঠের দিকটাতে গিয়েছেন। এখন ওনার ছোট ভাই বলছেন যে ভাই চলো তো মাঠের দিকটাতে যাই। তখন বলছেন যে মাঠের দিকে তোর ভাবি যাবে নাকি, তারপরও যাই চলো। কি মনে করে কোনো দিকে খুঁজে না পেয়ে যখন ওই দিকটাতে গিয়েছেন, ওই খেজুর গাছের কাছে এসেছেন, তখনই তো উপর থেকে কটমট কটমট আওয়াজ আসছে। ওনারা উপর দিকে তাকিয়ে তো তাদের চক্ষু ছানা বড়া। আরে এইটা কি দেখছি, ওই 2 জোড়া খেজুর গাছের একটার উপরে দাদি বসে আছেন এবং বসে বেশ মজা করে ওই বড় রুই মাছটা কাঁচা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। আর চিবিয়ে খাওয়ার সময় এক ধরনের শব্দ হচ্ছে, মাছের কাঁটা ভেঙে যাচ্ছে, ওরকম একটা শব্দ হচ্ছে। মূলত এই শব্দটাই ওনারা পেয়েছিলেন। ওনারা তো এটা দেখার পর, বিশেষ করে দাদা, উনি তো চিৎকার করে বলছেন এই তুমি নেমে আসো, নেমে আসো, ওইখানে উঠলা কিভাবে, ওইখানে কি করো? এই সমস্ত কথার কোনো ভ্রুক্ষেপ নাই। মাছ দাদি খেয়েই যাচ্ছেন। মাছ খাওয়া শেষ, মাথাটা দেখা যাচ্ছে, বড় রুই মাছের বড় মাথাটা তার হাতে আছে। এই মাথাটা কি করেছে, দাদি উপর থেকে দাদার দিকে জোরে ছুঁড়ে মেরেছে। যদিও দাদার গায়ে লাগে নাই, দাদা একটু সরে যান, কিন্তু বেশ জোরেই মেরেছিল। এরপর দাদি কি করেন, কাঠ বিড়ালি যেভাবে গাছ থেকে নেমে আসে, মাথা নিচের দিক দিয়ে, হাত সামনের দিকে থাকে, পা পেছন দিকে থাকে, ঠিক ওইভাবে কাঠ বিড়ালির মতো করে উনি গাছ থেকে নেমে এসে অজ্ঞান হয়ে যান। আর এই যে চিৎকার চেঁচামেচিতে আশেপাশে কিন্তু লোকজনও বেশ কিছু চলে এসেছিল। আবার ওই দিক দিয়ে যারা ফিরছিলেন ওই গ্রামে, ওই পথ দিয়েই তো আসতে হয় ওই মাঠ পেরিয়ে, এমন কিছু লোকজন ওইখানে দাঁড়িয়ে এই বিষয়টি দেখছিলেন। তারা তো খুব ভয় পাচ্ছিলেন, জোরে জোরে দোয়া দুরুদ পড়ছিলেন। তো দাদি যখন অজ্ঞান হয়ে যান তখন তাকে বাড়িতে নিয়ে আসা হয়
জ্ঞান ফেরার পরে উনি একদম স্বাভাবিক ছিলেন, কিন্তু কিছু সময় পর ওনার বমি শুরু হয়ে যায়। পরের দিন দুপুর পর্যন্ত এরকম বমির ভাব ছিল। এরপর আল্লাহর রহমত উনি একদম স্বাভাবিক হয়ে যান। তখন এই দাদা দাদিকে নিয়ে স্থানীয় একজন হুজুরের কাছে যান। উনি বেশ ভালো একজন হুজুর ছিলেন, ওনার কাছে বেশ জিন টিন আসতো আর কি। তো ওনার কাছে যখন বলেন তখন ওই হুজুর দাদিকে কিছুটা রুকিয়া করে দেন এবং বলেন যে আমি আমার সাথে থাকা জিনদের কাছ থেকে কিছুটা তথ্য নিই যে কেন এমনটা হলো। উনি কিছুক্ষণ পর এই তথ্যটা দাদাকে জানান যে দাদা যখন মাছ কিনে আসছিল ওই জোড়া খেজুর গাছে একটা মেছো জিন থাকে। ও আসলে ওরকম শক্তিশালী জিন না, দুর্বল হয়ে গেছে। এমনিতেও সে শক্তিশালী না, তারপর আরো দুর্বল হয়ে গেছে। মূলত এই রুই মাছটি আসার সময় সে ওই রুই মাছটার দিকে নজর দেয়। আর দাদা নাকি ওই সময় মানে বিড় করে কোরআন তেলাওয়াত করতে করতে আসছিলেন। এই কারণে এই জিনটা আসলে কোনো কিছু করতে পারে নাই। আর দাদি যখন মাছ করতে বসেন ওই জিনটা কালো একটা বেড়ালের আকৃতিতে দাদির কাছাকাছি এসে বসেছিল, চুপ করে বসেছিল। এখন দাদি কি করেছেন, ওই মাছ যখন কেটেছেন মাছের যে নাড়ি ভুড়িগুলো আছে এইটা আবার নাকি ওই বিড়ালকে ডাক দিয়ে খেতে দিয়েছেন যে এই বিড়াল এদিকায় নে, এই বলে কিছু তার সামনের দিকে ছুঁড়ে মেরেছেন। এরপরে কিন্তু দাদি আর কিছু মনে করতে পারে না, ওনারও এতটুকুই মনে ছিল। পরে হুজুর বলেন মূলত জিনটা দূরে দাঁড়িয়েছিল, কিন্তু দাদি যখন তার কাছে ডেকেছে তখনই এই জিনটা সুযোগ পেয়ে যায়। তখনই এই জিনটা দাদির উপর ভর করে এবং মাছ সমেত দাদিকে নিয়ে চলে যায়। তো দাদির শরীরের ভেতরে থেকেই এই জিনটা মাছটা খেয়ে ফেলে। যেহেতু দাদার উপর ক্ষোভ ছিল যে ওই সময় সে মাছটা নিতে পারে নাই, এই জন্য মাছের মাথাটা দাদার দিকে ছুঁড়ে মেরেছিল। তো হুজুর বলে দেন যে ওই জিনটা একটা আবদার করেছে, যেহেতু সে আসলে মাছটা খুব একটা খেতে পারে না, এই জন্য দাদা যেন দুটো রুই মাছ ওই জোড়া খেজুর গাছের নিচে দিয়ে আসেন। এটাই হলো ওই জিনের একটা আবদার। মানে খুব যে কঠোর কোনো নির্দেশনা বিষয়টা এরকম না, ও তো দুর্বল, এই জন্য তাকে দিয়ে আসতে অনুরোধ করেছেন। আর দাদিকে সে আর কখনো কোনো ক্ষতি করবে না। তো দাদা বলেন আচ্ছা ঠিক আছে, ও যদি খেতে চায় আমি দিয়ে আসবো। তো পরের দিনই দাদা দুটো বড় রুই মাছ কিনে নাকি একা একা গিয়ে রাতের বেলা ওই খেজুর গাছের গোড়ায় গিয়ে রেখে চলে এসেছিলেন। তো পেছন থেকে উনি কোনো শব্দ টব্দ পান নাই, উনি চলে এসেছেন। এরপরে আর কোনো সমস্যা হয়নি, দাদি কিন্তু এখনো ভালো আছেন, সুস্থ আছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই দেখেন যে আমরা যদি রাত্রেবেলা একা একা আসি, দোয়া দুরুদ পড়তে পড়তে আসি, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে করতে আসি, তাহলে আল্লাহর অশেষ রহমতে কিন্তু এই জিনেরা যে ক্ষতি করতে পারে না এই ঘটনায় কিন্তু তার প্রমাণ। কিন্তু দাদি তো আসলে বুঝতে পারেননি, উনি তো স্বাভাবিকভাবেই চিন্তা করে ওই বিড়ালকে এইগুলো খেতে দিয়েছিলেন। উনি কিন্তু আঘাতও করেন নাই বিড়ালকে, এমন না যে আঘাত করেছেন তা কিন্তু না। ওই ডেকে তখন কাছে আনার চেষ্টা করেছেন, তখনই ওই জিনটা সুযোগ পেয়েছিল। এবার বিভিন্ন কারণেই, আমাদের ভুলের কারণে, আমাদের অজ্ঞতার কারণে, এগুলো আসলে ভুলও তো বলা যায় না। দাদি কি ওখানে কোনো ভুল করেছিলেন? না, তা তো করেননি। কিন্তু তারপর অনেক সময় এরকম হয়ে যায়, ভাগ্যে যদি দুর্দশা থাকে এরকম হয়েও যায়। তা আল্লাহর অশেষ রহমতে এটা নিয়ে তো আর বেশি কিছু হয়নি। তো এখানেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, রক্তহীন করা আরো একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন কিশোরগঞ্জের সরকারি গুরুদুয়াল কলেজের অর্থনীতি বিভাগের একজন স্টুডেন্ট, ওনার নাম আজিজুল হক। আর এই আজিজুল হক ভাইয়ের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার হোসেনদি পশ্চিম কুমারপুরে। তো উনি যেই জায়গার ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ওই জায়গায় কিন্তু বেশ হন্টেড ঘটনা ঘটেছে বলে অনেকের মুখেই শোনা যায়। ওই জায়গার একটু বর্ণনা শুরুতে না দিলেই নয়। মূলত একটি গাছকে কেন্দ্র করে ঘটনা। যে জায়গায় ওই গাছটি, এই জায়গাটি হোসেনদি বাজার থেকে 1 কিলোমিটার উত্তরে পাকা মেইন রাস্তা, তারপর পশ্চিমে সরু চিকন কাঁচা রাস্তা। সামনে প্রায় 25 থেকে 30টা হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়িঘর রয়েছে। একত্রে এই বাড়িগুলোকে সামত্তেয়ার বাড়ি বলে। বাড়িগুলোর পশ্চিম পাশে ঝোপ, বিশাল কয়েকটা বাঁশঝাড়, আর সেখানে বড় রকমের কয়েকটা কড়ই গাছ রয়েছে। আর এই কড়ই গাছের তলে কিন্তু শ্মশান রয়েছে, বহু পুরনো এই শ্মশান। স্বাধীনতা যুদ্ধকালীন অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী মানুষেরা দেশ ছেড়ে গেলেও কিছু মানুষ কিন্তু পৈতৃক ভিটায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন যতই বিপদ আসুক।
মূলত অনেক মানুষ চলে যাওয়ার পর আশেপাশের জায়গাগুলো বিরান পড়ে থাকে, একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আর ওখানে যারা থেকে যান ওনারাই পরিবেশের সাথে আস্তে আস্তে খাপ খাইয়ে নেন। শোনা যায় এখনো ওই বিশাল দানবাকৃতির কড়ই গাছের তলার নিচে জমিগুলোতে যদি কেউ কাজ করতে যায়, কৃষকের কোদালের সাথে নাকি প্রায়ই উঠে আসে মানুষের দেহের বিভিন্ন অংশ, বিশেষ করে হাড়গোড়। রাতে যদি কেউ ওইদিকে যায় কোনো কাজে, কেউ কেউ নাকি ভয়ে পালিয়েও চলে এসেছেন ওখান থেকে। আর সামত্তেয়ার বাড়ির নাম শুনলে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় ভয়ে। এই জায়গাটা নিয়ে মানুষের মধ্যে এক অন্য ধরনের ভয়ঙ্কর অনুভূতি কাজ করে। এই কারণেই সচরাচর কেউ আসলে এই জায়গার আশেপাশে বিশেষ প্রয়োজন ছাড়া অবস্থান করে না। এই যে আজিজুল হক ভাই, উনি গত বছর ইউনিয়ন পর্যায়ের নির্বাচনের সময় উনি এবং ওনার এক বন্ধু ভোটার লিস্টের কাজে যখন ওই জায়গার বাড়িগুলোতে গিয়েছিলেন, তখন বাড়িগুলোর ভেতরে যখন প্রবেশ করে তখন মনে হলো যেন এক অন্য পৃথিবীতে চলে আসলেন। শুনশান নীরবতা, বিন্দুমাত্র কোলাহল নেই, লোকজনের তেমন আনাগোনা নেই বললেই চলে, অতিরিক্ত কোনো আওয়াজও নেই, নিস্তব্ধতা। মনে হচ্ছে যে ওই পরিবেশটাকে একদম গিলে খেয়ে ফেলেছে। তো চলুন এবার মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময়কাল কিন্তু খুব কাছের, 2024 সালের ফেব্রুয়ারি মাসের 27 তারিখ। এই কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার হোসেন্দি ইউনিয়নের পশ্চিম কুমারপুর যে গ্রামটি, এই গ্রামে একজন ভাই ছিলেন, তার নাম হচ্ছে লিটন মিয়া। ওনার বয়স ছিল 30 থেকে 35 বছর। খুব হাসি খুশি এবং মিশুক স্বভাবের মানুষ ছিলেন। তিনি মূলত গাছ কাটার কাজ করতেন। দরিদ্র লিটন ভাই, ওনার এমন অবস্থা ছিল দিন আনে দিন খায়। কোনোদিন কাজ যদি পেতেন, কিছু টাকা পেতেন, ওইটা দিয়ে বাজার করে আনতেন। কোনোদিন কাজ না পেলে কিন্তু ওই দিনটা খুব কষ্টে চলত। অভাবে সংসারে এক মেয়ে এক ছেলে আর তার স্ত্রীকে নিয়ে চলছিল দিন। এই লিটন ভাইয়ের চাচাতো ভাই আছে একজন, তার নাম হচ্ছে বিল্লাল মিয়া। উনিও গাছ কাটার কাজ করতেন। তো কিছুদিন আগে ওনাদের এলাকার এক লোক এই লিটন ভাইয়ের চাচাতো ভাইকে অর্থাৎ বিল্লাল ভাইকে একটি কড়ই গাছ কেটে দেওয়ার জন্য বলেন। লোকটি ভালো দাম দিবে এটাও বলেন। যেহেতু একই এলাকার লোক, বিল্লাল মিয়া তো রাজি হয়ে যান। যথারীতি নির্দিষ্ট দিনে তিনি তার এক সহযোগীকে নিয়ে গাছ কাটতে বের হবেন বলে ঠিক করেন। তো ওনারা তো ওই দিকটাতে যাবেন। সকালবেলা খাওয়া দাওয়া করে গিয়েছেন। মোটামুটি ওনাদের বাড়ি থেকে 20 থেকে 30 মিনিট হাঁটলে ওই জায়গাটাতে ওনারা পৌঁছাতে পারবেন। যথারীতি ওনারা গাছের কাছেও যান এবং কাজও শুরু করেন। তো এই যে বিল্লাল মিয়া যখন দা হাতে গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন, সাথে সাথে উনি খুব ভয়ঙ্কর রকমের একটা ঝাঁকুনি অনুভব করেন। এমন দিনের বেলায় ঝড় নেই, তুফান নেই, ঝাঁকুনি হচ্ছে গাছে। তার মানে ঘটনাটা কি? আর ওনার কাছে হঠাৎ করে মনে হতে থাকে কানের কাছে কেউ একজন ফিসফিস করে বলছে, কাটিস না। এ কথা শোনার পর এই বিল্লাল ভাই তো থমকে যান। কিছু বুঝে ওঠার আগে আবারও পুনরায় শুনতে পান, খবরদার গাছ কাটবি না। এমন ভাবে ফিসফিস করে কানের কাছে কথা হচ্ছিল যে ফিসফিস করে যদি কেউ কথা বলে মুখ থেকে এক ধরনের বাতাস বের হয়, সেই বাতাসটাও ওনার কানে উনি অনুভব করছিলেন। তো বিল্লাল ভাই তো খুব ভয় পান, সাথে সাথে দা হাতে করে নিচে চলে আসেন। আর সাথে থাকা যিনি ছিলেন বলেন, এই তাড়াতাড়ি চল, গাছ কাটা যাবে না। বলে কেন কাটা যাবে না? কোনো কথা বলা যাবে না, তাড়াতাড়ি চল। তো ওনারা তো দ্রুত চলে আসেন বাড়ির দিকে এবং ওই যে মালিক, যিনি ওই গাছের মালিক, তার সাথে দেখা করে বলেন যে ওনারা গাছ কাটতে পারবেন না, এই গাছের সমস্যা আছে। তো যখন ওনারা আবার বাড়ির দিকে ফেরত আসছিলেন, পথে কয়েকজনের সাথে দেখা হয় যে কি বিল্লাল মিয়া এই অসময়ে আজকে গাছ টাছ কাটো নাই? তখন বলে আর ভাই বলেন না, এই যে এই ঘটনা। তখন বলে কি তোমরা ওই গাছ কাটতে গেছিলা? তোমরা জানো না যে ওই গাছ কাটতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আগে অনেকে, এই জন্য ভয় কেউ গাছ কাটতে যায় না। তো এই বিষয়টা কিন্তু বিল্লাল মিয়া ওইভাবে জানতেন না, জানতেন কিছু কিছু, কিন্তু ওইভাবে জানতেন না যে এটাই সেই গাছ। তো উনি তো অবাক হন, কিছুটা রাগও হন যে এরকম একটা ঘটনা, গাছের মালিক তাকে কিছুই জানালো না, অথচ এই দুজনকে এই গাছে তুলে দিল, তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিল। যাই হোক, যেহেতু মালিককে বলেই আসছেন যে ওনারা কাজটা করবেন না, তা যে তার মতো বাড়িতে চলে যান। যাই হোক, কয়েকদিন পরের ঘটনা, এই যে লিটন ভাই, যাকে নিয়ে মূলত ঘটনা, এতক্ষণ তো বললাম বিল্লাল ভাইয়ের ঘটনা, এই লিটন ভাই চাচাতো ভাই। তো এই লিটন ভাই
ওনার কাছে ওই মালিকটা এসেছেন, এসে বলেন যে মেয়ের বিয়ে তো, গাছ তো বিক্রি করতে হবে, কেউ তো গাছ কাটতে চায় না, তুমি জানো, তুমি এই গাছটা কেটে দিবা, ভালো টাকা দিব। এখন লিটন ভাই আবার এই সমস্ত ভূত প্রেত এগুলো বিশ্বাস করতেন না, কারণ উনি অনেক গাছ কেটেছেন, কখনো কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। গাছ কাটতে গিয়ে যে অনেকে স্বপ্ন দেখে খবরদার গাছ কাটবি না, এই ধরনের কোনো সমস্যা হয়নি। এমনকি কিছু হন্টেড গাছ বলে পরিচিত এমন গাছ উনি কেটে ফেলেছেন, কোনো সমস্যা হয়নি। এখন লিটন ভাই চিন্তা করলেন যে আমার তো হাত টান, আর এই লোকটারও দরকার, ভালোই টাকা দিবে, তো এই সুযোগটা তো আমার হাতছাড়া করা উচিত হবে না। তো যে কথা সেই কাজ, উনি তো এক বাক্যে গাছ কাটতে রাজি হয়ে যান। কিন্তু এই খবরটা যখন তার চাচাতো ভাই বিল্লাল মিয়ার কাছে গেল, সে হন্তদন্ত হয়ে ছুটে এসে বলে, ভাই খবরদার গাছটা কিন্তু কাটিস না, আমি কাটতে গিয়ে কিন্তু এই ধরনের সমস্যায় পড়ছিলাম। তো এই লিটন ভাই তো এই সমস্ত কথায় কোনো পাত্তাই দেন না। উনি বলেন যে দূর বেটা, দিনের বেলা গাছ কাটবো, কিসের কি, এই সমস্ত কথা বলে তার চাচাতো ভাইকে নিবৃত করেন এবং গাছ কাটার সিদ্ধান্ত অটল থাকেন। তো এর পরের দিন তার সহযোগী, তার নাম হচ্ছে লোকমান মিয়া, এই লোকমান মিয়াকে সাথে নিলেন আর চলে গেলেন গাছ কাটতে। এই দিনটি ছিল ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, মঙ্গলবার। রমজান মাস আসতে তখনও বেশ কয়েকদিন বাকি, সময়টা ঠিক দুপুর বেলা। তো বেলা গড়িয়ে সূর্য তখন পশ্চিম দিকে ঢলে পড়তে চলেছে, এই সময়টাতে ওনারা গিয়েছেন। তো আজ এই জায়গাটা মনে হচ্ছিল অন্য দিনের থেকে একটু বেশি অন্যরকম। দুটো চিলের মতো পাখি করুণ সুরে চিৎকার করে যাচ্ছিল, এটা কিন্তু ওই যে লোকমান মিয়া যিনি, উনি কিন্তু শুনছিলেন। আর ওনাদের কাছে মনে হচ্ছিল পরিবেশটাই কেমন যেন একটা গম্ভীর। তখন এই লিটন ভাই লোকমান মিয়াকে বলেন, এই লোকমান, তুই বরং গাছের গোড়া থেকে মাটি সরাতে থাক, আমি উপরে উঠি। তো এই লিটন ভাই কোমরে দড়ি আর দা নিয়ে গাছে উঠছে। হঠাৎ করে একটু পর গাছটা কেমন যেন ঝাঁকুনি খেলো, পরপর 2-3 বার। আর এরপর এই লিটন ভাইও ঠিক একই ধরনের একটা ফিসফিস আওয়াজ পেল, কাটিস না, খবরদার গাছ কাটবি না। তো লিটন ভাই কিন্তু এটা শুনেছেন, এটাকে উনি পাত্তাও দেন নাই। উনি ভেবেন এটা মনের ভুল। আর যারা এই গাছে ওঠে অনেক ধরনের তো শব্দ হয়, গাছের পাতার শব্দ হয় বাতাসে, ডালগুলো একটা একটার সাথে বাড়ি খায়, মনে হচ্ছে এরকম কিছু। আর যদি সত্যি সত্যি কিছু হয়েও থাকে, ওসব তার কোনো ক্ষতি করতে পারবে না, এরকমটাই চিন্তা করছেন উনি। তো উনি দড়িটা একটা মোটা ডালে বাঁধেন, কাটা শুরু করলেন একটা গাছের ডাল। বেশ কয়েকটি ডাল উনি কেটেও ফেলেন। হঠাৎ কেমন যেন একটা গরম বাতাস ওনার শরীরের উপর দিয়ে চলে যায়, শরীরটা কেমন যেন ভারী হয়ে আসতে লাগে। তখন লিটন ভাইয়ের বুঝতে বাকি রইল না যে উনি খুব বড় ধরনের একটা বিপদ ডেকে এনেছেন। ওনার কাছে তখন মনে হচ্ছিল কেউ ওনার হাতটা খুবই শক্ত করে ধরে রেখেছে। এবার তো উনি মারাত্মক ভয় পেয়েছেন। দিন দুপুর বেলা কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। ওনার হাত থেকে দাটা নিচে পড়ে যায়, উনিও নিচে নেমে আসতে চান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শরীরের নিয়ন্ত্রণ উনি হারিয়ে ফেলেছেন, কথা বলতে পারছেন না। এইদিকে লোকমান মিয়া গাছের গোড়া থেকে মাটি সরাচ্ছিলেন। হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দ পান, তাকিয়ে দেখেন যে ওই দাটা নিচে পড়ে গেছে। তো উনি ওনার মতো করে কাজ করছেন, মনে করছেন হয়তোবা নিচে নেমে আসবে, এই জন্য দাটা মাটিতে ফেলে দিয়েছে। তো উনি আবার নিচ থেকে বলছেন যে আমি দড়ির মাথা একটা ছোট গাছের সাথে বেঁধে দিচ্ছি, যাতে টেনে ডালটা সহজে নামাতে পারি। এই বলে দড়ির মাথাটা নিচের দিকে নিয়ে যাবেন, এমন সময় হোঁচট খেয়ে উনি পড়ে যান। কিন্তু ওই সময় উনি বুঝে উঠতে পারেনি কিসের সাথে উনি হোঁচট খেয়ে পড়ে গেলেন আর কিভাবে হোঁচট খেয়ে পড়ে গেলেন। তো মাথা উঠিয়ে উনি আগে গাছের উপর দিকে তাকান, উনি দেখেন যে গাছের উপরে কেউ নাই। এরপর উনি কিসের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলেন, এইটা যখন দেখেন তখন দেখেন যে লিটন ভাই বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। মূলত তার সাথেই ধাক্কা লেগে পড়ে গিয়েছিলেন। পড়ে গিয়ে উনি আবার কিছুটা এগিয়েও গিয়েছিলেন আর কি, ধাক্কা খেয়ে। আবার দৌড়ে লিটন ভাইয়ের কাছে আসেন, এসে দেখেন যে লিটন ভাইয়ের হাতের বড় একটি হাত এমন ভাবে ভেঙে গিয়েছে, ভেঙে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে চামড়ার সাথে হাত ঝুলে আছে। খুবই ভয়ানক ভাবে সেটা ভেঙেছে। আর এটাও দেখেন যে উনি যে পড়ে গেছে, ওনার হাঁটু ভেঙে উল্টো দিকে হয়ে আছে, আর কোমরের হাড়ও ভেঙে অন্যদিকে চলে গেছে, মানে মনে হচ্ছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ওই জায়গাটা। আর ওনার গালের এক পাশে এমন ভাবে একটা চরের দাগ স্পষ্ট হয়ে আছে, যেখানে মোটা মোটা আঙ্গুলের ছাপ খুবই স্পষ্ট। তো এই দৃশ্য দেখে তো লোকমান মিয়া তো চিৎকার করে উনি অজ্ঞান হয়ে যান।
কিছু সময় পর স্থানীয় কিছু লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিল কোনো একটা জরুরি কাজে, তখন এই দুইজনকে এই অবস্থায় তারা আবিষ্কার করেন। এদিকে এই লিটন ভাইয়ের অবস্থা তো খুবই খারাপ, উনি তখনও অজ্ঞান অবস্থায়, আর ওইদিকে লোকমান মিয়া অজ্ঞান অবস্থায়। ওনারা ওই অবস্থায় দ্রুত প্রথমে আগে লোকমান মিয়ার জ্ঞান ফেরান, আর একজন আবার লিটন ভাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। বেশ অনেকক্ষণ পর লিটন ভাইয়ের জ্ঞান ফেরে, খুবই বাজে অবস্থা আর কি। দ্রুত ওইখান থেকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন যে এই প্লাস্টারগুলো এখানে করা যাবে না, ভালো করে আগে এক্স রে করে নিতে হবে। তখন দ্রুত ওনারা কিশোরগঞ্জ সদর হসপিটালে নিয়ে যান, কিন্তু অবস্থা বেগতিক ছিল। সদর হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল, যেটা সেখানে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। তো এর মধ্যে কিন্তু লিটন ভাইয়ের জ্ঞানও এসেছিল। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে, ওই অ্যাম্বুলেন্সেই কিন্তু ওনার সাথে যা যা হয়েছিল সব কথা খুলে বলেন। বারবার লিটন ভাই অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে নেওয়ার পর লিটন ভাইয়ের মৃত্যু হয়। রাত তখন প্রায় 8:30 বাজে। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে তাকে তার লাশকে ছেড়ে দেওয়া হয়। ওনারা অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে বাড়িতে ফেরত আসছেন। লাশের সাথে দুজন মহিলা, একজন পুরুষ ছিলেন আর ড্রাইভার ছিলেন। আর এই লিটন ভাইয়ের স্ত্রী, উনি তো মাঝে মাঝে তার স্বামীর শরীরে হাত দিচ্ছিলেন, কান্নাকাটি করছিলেন। তবে ওনার কাছে মনে হচ্ছিল লাশটা মনে হয় অনেক ঠান্ডা, এতটা ঠান্ডা সাধারণত হয় না। এর মধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যেই এক অদ্ভুত ঘটনা ঘটে। এই ঘটনা দেখার জন্য নিশ্চয়ই কেউ প্রস্তুত থাকবে না। এটি ওনার স্ত্রী খুবই স্পষ্ট বুঝতে পেরেছেন এবং দেখেওছিলেন, এবং শুধু উনি না, আরো কয়েকজন যারা এই পাশে ছিলেন তারাও দেখেছিলেন। সেটা হলো ওনার স্ত্রী হঠাৎ করে দেখতে পেলেন যে লাশের মুখটা কেমন যদি খুলে গেল, এবং দেখলেন অদ্ভুত রঙের একটা প্রজাপতি। দেখে মনে হচ্ছে এটা নীল রঙের মতো হবে আর কি। এই নীল রং টাইপের একটা প্রজাপতি ওনার নাকের ছিদ্র দিয়ে আস্তে আস্তে বের হয়ে আসলো, এবং বের হয়ে এসে বিশাল একটা প্রজাপতির আকার ধারণ করলো। বিশাল বলতে সাধারণ প্রজাপতির আকার যেরকম হয় এর থেকেও আরো 10 গুণ বড় হবে। এই প্রজাপতিটি খুবই সুন্দর এবং অনেক বড় ছিল। তো উনি অবাক হলেন যে এইভাবে অ্যাম্বুলেন্সের ভিতর এমন সময় এই অবস্থায় লাশ থেকে প্রজাপতি বের হয়ে আসলো কিভাবে। উনি হাত দিয়ে ওই প্রজাপতিটাকে যখনই ধরতে গিয়েছিলেন, মুহূর্তের মধ্যে ওই প্রজাপতিটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। উপস্থিত অন্যরাও দেখেছিলেন সেটা, খুব ভয় পেয়েছিলেন এই ঘটনায়। তার পরের দিন ওনার লাশের দাফন কার্য সম্পন্ন করা হয়। এরপর থেকে ওই গাছটি সেদিনের পর থেকে আজ পর্যন্ত কেউ কাটতে রাজি হয়নি। এখনো সেটি এভাবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজিজুল হক ভাই ওনার এক ছোট ভাই রাসেলকে নিয়ে ওই গাছের একটা ছবি তুলে এনেছিলেন। এই ছবিগুলো উনি আমাদেরকে দিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এই ছবিগুলো আমরা ইনশাল্লাহ পোস্ট করব। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 103 নম্বর এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়ার সুবানজায়া সিটির একটি শপিং মলে উনি কর্মরত রয়েছেন। ওনার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানায়। ওনার নাম ইমতিয়াজ আহমেদ। মূলত এই ঘটনাটি ওনার ছোট দাদার সাথে ঘটেছে। ওনার দাদারা ছিলেন 4 ভাই। এর মধ্যে ওনার যে ছোট দাদা, উনি ছিলেন খুব সুঠামদেহী সুদর্শন একজন যুবক। ওই সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোতে যাত্রাপালা বেশ জনপ্রিয় ছিল। উনি যাত্রাপালার বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করতেন। অভিনেতা হিসাবে ওনার বেশ ভালোই সুখ্যাতি ছিল। তো এভাবেই চলছিল। আর ওনার বেশ কিছু অভ্যাস ছিল, যেমন মাঝে মাঝেই উনি ওনার বন্ধু বান্ধবদের সাথে নারায়ণগঞ্জ সদরে আসতেন সিনেমা হলে সিনেমা দেখার জন্য। বিশেষ করে রাতের যে শোটা, এই শোটা উনি দেখতে আসতেন বন্ধু বান্ধবদের সাথে। তো এইভাবেই চলছিল। ঘটনার সময়কাল 1960 কি 61 সালের মতো সময় হবে, এরকম একটা আর কি। তো উনি দিনের বেলা যাত্রাপালায় অভিনয় করেছেন, একটা শো ছিল ওনার। তো ওই দিন হাতে আবার বেশ ভালোই টাকা এসেছে, বেশ বকেয়া কয়েকটা পেমেন্ট উনি পেয়েছেন। তো টাকা পয়সার কাছে ভালোই ছিল। তো ওই সময়ের হিসাবে উনি প্রায় 650 টাকার মতো ওই দিন পেয়েছিলেন আর কি। এটা কিন্তু 1960-61 সালে কিন্তু অনেক টাকা।
তাহলে বুঝতেই পারছেন যে ওই সময় ওনার অভিনয়ের চাহিদাটা কেমন ছিল, ওনার পেমেন্টটা কেমন ছিল। ওই সময় 600 650 টাকা কারো হাতে থাকা মানে কিন্তু উনি অনেক জাঁকজমকপূর্ণ একটা লাইফ লিড করতে পারেন আর কি। তো যাই হোক, উনি টাকা পয়সা ম্যাক্সিমাম সব উড়ায় ফেলতেন আর কি, এই যে এইভাবে সিনেমা দেখে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে, যেহেতু ওনার বেশ ভালো জনপ্রিয়তা ছিল ওই সময় আশেপাশে। তো উনি এক রাত্রে কি করেছেন, ওনার বন্ধু বান্ধবদের সাথে, যেদিন বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছেন আর কি, তো বন্ধু বান্ধবদের সাথে উনি রাতের শো দেখতে যাবেন নারায়ণগঞ্জ সদরে সিনেমা হলে আর কি। উনি বন্ধু বান্ধবদের সাথে বেরোয় যান। তো ওই বন্দর থানা থেকে নারায়ণগঞ্জ সদর আসতে গেলে নবীগঞ্জ হাট আছে, নবীগঞ্জ হাট না, ওটা মূলত একটা ঘাট আর কি, ওখান দিয়ে খেয়া পার হতে হয়। তো ওখান দিয়ে উনি খেয়া পার হয়েছেন। তো উনি একটু হঠাৎ করে অন্য মনস্ক হয়ে যান, এদিকে ওনার বন্ধু বান্ধবরা একটু হেঁটে আগে চলে গিয়েছেন, উনি দেখতে পাচ্ছেন ওনার বন্ধু বান্ধবদেরকে। হঠাৎ করে উনি দেখেন যে একটা পাগল, চুল বড়, দাড়ি বড়, এসে বলতেছে, এই আমার কিছু টাকা দে, আমি খুব ক্ষুধার্ত, তোর কাছে টাকা আছে, তুই আমাকে দে, আমি খাবো। এখন উনি কিন্তু টাকা দিতে পারতেন, এটা সত্য, কারণ ওনার কাছে তখন অনেক টাকা। উনি বলেন যে না, আমার কাছে কোনো টাকা নেই, টাকা পয়সা দিতে পারবো না। তখন উনি বলছেন যে দে দে, টাকা দে, আমাকে কিছু টাকা দে, আমি একটু খাই, খেলে তোরও সোয়াব হবে, আমি একটু শক্তি পাবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন জান্নাতে তোরে আরো ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দেন। উনি একদমই তুচ্ছ তাচ্ছিল্য করে ওখান থেকে চলে আসেন। উনি আবার একটু তাড়াতাড়ি হেঁটে এসে বন্ধু বান্ধবদেরকে মানে রিচ করতে পারেন। তো বন্ধু বান্ধব বলছে, কি ব্যাপার, তো পিছনে পড়ে গেলি কেন? বলে ওই এক কোথাকার এক পাগল বললো যে টাকা দে। তো বন্ধু বান্ধবরা বললো, ঠিক আছে, তোর কাছে টাকা আছে, দিতি 2-1 টাকা দিতি, সমস্যা কি? তো উনি এগুলো আসলে অতটা মাথায় নেন নাই, বন্ধু বান্ধবদের কথা বললো, অন্য গল্প করতে করতে সিনেমা হলে চলে আসেন, সিনেমা দেখেন। তো ওই সময় সিনেমা দেখে যখন আবার ওই নবীগঞ্জ ঘাটে আসেন বন্ধু বান্ধবদের সাথে, তখন রাত প্রায় 12টা বেজে গেছে। তখন কিন্তু এই 60-61 সালে রাত 12টা মানে কিন্তু অনেক রাত, কিন্তু ওই সময়ও রাতে ওই নাইট ম্যাটিনি শোটা দেখে ফেরার লোকও থাকতো অনেক, এই জন্য ওই ঘাটে কিন্তু এরকম নৌকা থাকতো রাতের বেলা। তো ওনারা ওই নৌকাতে আবার খেয়াঘাট পার হয়েছেন। খেয়াঘাট পার হওয়ার পরে ওনার যে কয়েকজন বন্ধু বান্ধব ছিল তারা যে যার মতো চলে গেছে। তো উনি যখন আসছিলেন, আসার পথে একটা নির্জন জায়গায়, ওনার বাড়ির কাছাকাছি একটা নির্জন জায়গায় হঠাৎ করে দেখেন যে ওই পাগলটা এসে বলছে, কিরে, তোরে বললাম যে আমার কিছু টাকা দে, তুই দিলি না, বন্ধু বান্ধবদের নিয়ে সিনেমা দেখতে গেলি, তোর পকেটে এখনো 512 টাকা আছে, তুই যে সিনেমা দেখতে গেলি একজন অভুক্ত মানুষকে টাকা না দিয়ে, কাজটা কি ভালো? তুই তো কাজটা ভালো করিস নাই, এটা তো একজন মানুষের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। তখন এই ইমতিয়াজ আহমেদ ভাইয়ের ছোট দাদা বেশ অবাক হন যে তার কাছে এখনো 512 টাকা আছে। এটা এই পাগল কিভাবে জানলো? নিশ্চয়ই জানার কথা না। তো ওই পাগল তাকে নসিহত করতেছে, মানে উনি আর কি উত্তর দেবেন, পাগল তাকে নসিহত করতেছে যে ভালো হয়ে যা, তুই কাজটা ভালো করলি না আমার সাথে। তো এক পর্যায়ে পাগল কি করেছেন, এই ইমতিয়াজ আহমেদ ভাইয়ের ছোট দাদাকে গালে একটা মৃদু চপেটাঘাত, মানে একটা থাপ্পড় দিয়েছেন। তো থাপ্পড় খাওয়ার পর ওনার আসলে ওইভাবে মাথার কাজ করতেছিল না, মানে উনি যে স্বাভাবিক সেন্সে ছিলেন বিষয়টা এরকম না। উনি দেখতে পান ওনার সামনে হঠাৎ করে একটা ভ্যান বা রিক্সার মতো কিছু একটা চলে আসলো। ওই ভ্যান চালক না রিক্সা চালক উনি ভালো করে বলতে পারেন, এই চালক তো উনি চেনেন না। তো উনি নিজের অজান্তেই ওই রিক্সা বা ভ্যানের উপর উঠে গেলেন। উনি নির্দিষ্ট করে বলতে পারেন ওটা রিক্সা না ভ্যান ছিল। তো উনি উঠে যাওয়ার পর ওইটা ওনাকে বাড়ির কাছ পর্যন্ত নিয়ে আসে। এরপর ওনার মনে উনি ওখান থেকে নামলেন, বাড়িতে চলে গেলেন। মানে ওইটুক সময়টা ওনার একটা ঘোরের মধ্যে ছিল, উনি স্বাভাবিক সেন্সে ছিলেন না। আর ওই পাগলটাকে উনি দেখেছেন বলে মনে পড়ে না। উনি বাড়িতে এসে ঘুমিয়ে যান। তো সকালবেলা ওঠার পর বাড়ির লোকজন দেখে যে এই ব্যক্তি, মানে ইমতিয়াজ আহমেদ ভাইয়ের ছোট দাদা, উনি খুব অস্বাভাবিক রকমের আচরণ করছেন, ভাঙ চুর শুরু করে দিয়েছেন, লাফ দিয়ে বাড়ির চালের উপর উঠে যান, গাছে উঠে যান, মানে কি একটা অদ্ভুত দৃশ্য। উনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন, যেহেতু অভিনেতা ছিলেন, একটা গুরু গাম্ভীর্য ভাব তার মধ্যে রাখতে হতো, সবার সাথে কথা বলতেন হাসি মুখে, কিন্তু নিজের ওয়েটটা বজায় রেখে। কিন্তু হঠাৎ করে তার এরকম
আচরণ দেখে মানুষ সবাই তো অবাক হয়ে যায়, কি ব্যাপার, ও হঠাৎ করে এমন শুরু করলো কেন। তাকে তো অনেক কষ্টে ধরে বেঁধে রাখা হয়, তারপর ওনার বন্ধু বান্ধবদেরকে খবর দেওয়া হয় যে ওর সাথে কি এমন কোনো ঘটনা ঘটছিল যার কারণে হঠাৎ করে এরকম করলো, তোমরা কেউ কিছু জানো? তো ওরাও তো কিছু বলতে পারেন না আসলে, যে আসলে কি হলো না হলো। তখন এই যে ইমতিয়াজ আহমেদ ভাইয়ের ছোট দাদার বাবা যিনি, তো উনিও কিন্তু টুকটাক কবিরাজি জানতেন। তো উনি বুঝতে পেরেছেন ওনার ছেলের সাথে কোনো একটা সমস্যা হয়েছে। উনি দ্রুত একটা আসন বসান, আসন বসিয়ে ওই ছেলের উপর যে জিনের প্রভাবটা হয়েছে বলে উনি মনে করছেন সেই জিনটাকে হাজির করার চেষ্টা করেন। অনেকক্ষণ চেষ্টা করার পরও পুরোপুরিভাবে উনি ব্যর্থ হন, কোনোভাবেই সেটা হাজির করতে পারলেন না। এরপর ওই দিনটা কেটে যায়। রাতের বেলা ওই বাড়ির বাইরে ভয়ঙ্কর ধরনের গর্জন, চালের উপর ধুমধাম আওয়াজ, তারপর ঝড় তুফান শুরু হয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু ঘর থেকে বাইরে বের হলে দেখা যায় সবকিছু স্বাভাবিক, কিন্তু ঘরের ভিতর ঢুকলে এরকমটা মনে হয়। তো এই ধরনের সমস্যা শুরু হয়ে গেল। ওদিকে এই ছোট দাদার ঘরের ভিতর থেকে চিৎকার চেঁচামেচি, বাড়ির সদস্যরা দ্রুত বাইরে বের হয়ে ওনার ঘর বাইরে থেকে লক করে দিলেন যাতে উনি বের হতে না পারেন। তো উনি বের হওয়ার চেষ্টা করছিলেন আর কি। তো বাড়ির সদস্যরা বুঝতে পেরেছেন কোনো একটা জটিল সমস্যা হয়েছে যেটা ওনারা বুঝতে পারছেন না। এদিকে পরের দিন ওই রাতটা ওইভাবেই কেটে যায়। সকালে উঠে ওই ধরনের ঝড়ের কারণে যে বাড়ির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এরকম কোনো আলামত খুব একটা পান না ওনারা। পরের দিন ভালো একজন কবিরাজের কাছে যান। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজকে বলেন, এই ব্যাপার, আপনি একটু বাসায় আসেন, এই সমস্যার একটু সমাধান করতে হবে। ওকে নিয়ে আসার মতো উপায় নাই, ও খালি ছোটাছুটি করে কোন দিক দিয়ে দৌড় দিয়ে চলে যায়। তো কবিরাজ উনি আসেন, আসার পরে ওই বাড়ির সদস্যদেরকে বলেন যে আপনাদের বাসায় তো আমি আসছিলাম, কিন্তু আমার সাথে ভালো যে দুজন জিন রয়েছে ওরা আমাকে একটা বিষয় সতর্ক করেছে। সেটা হচ্ছে যে এই যে যার উপর সমস্যা হয়েছে বলে আপনারা বলছেন, এর উপর খুবই শক্তিশালী বয়স্ক একটি জিন প্রভাব বিস্তার করেছে। তবে আপনাদের জন্য ভালো খবর হলো এই জিনটা খুবই পরহেজগার এবং আল্লাহওয়ালা। আমার দুইজন জিন বলেছে যে হুজুর আপনি ওখানে যাচ্ছেন, খুব আদবের সাথে কথা বলবেন যদি ওই ছেলের উপর হাজির হয়। কারণ হচ্ছে আমরা হচ্ছে ওনার শিষ্য, আমরা বিভিন্ন এলেম কালাম জানার জন্য ওনার কাছে যাই। আর উনি কেন এর উপরে ক্ষিপ্ত হলো এই বিষয়ে আমরা কোনো কথা বলবো না। উনি নিজে এসে যদি কিছু বলেন ওনার মুখ দিয়েই উনি বলুক, আমরা এই বিষয়ে কোনো কথা বলার সাহস রাখি না। সুতরাং তার সাথে খুব আদবের সাথে কথা বলবেন। কোনো ধরনের হুমকি ধামকি দিলে কিন্তু আপনার পরিণতিও খারাপ হয়ে যাবে, তখন আমরা কিচ্ছু করতে পারবো না। কারণ বহু জিন শিষ্য তার রয়েছে যার এক কথার উপরে অনেক ক্ষয়ক্ষতি তারা করে দিতে পারে, কিন্তু কখনোই উনি কারো ক্ষতি করার নির্দেশনা দেন না। কিন্তু আমরা বুঝতে পারছি না যে উনি কেন হঠাৎ করে এই ছেলের উপর প্রভাব বিস্তার করলেন। সুতরাং আপনি অত্যন্ত ভদ্রোচিত ভাবে তার সাথে কথা বলবেন। তো উনি কিন্তু এই কথা বললেন যে আসলে বিষয়টা একটু ভালো করে বোঝার দরকার। তখন উনি বেশ অল্প খানিকক্ষণ চেষ্টা করেছেন, খুব বেশিক্ষণ না। এর মধ্যে এই ইমতিয়াজ আহমেদ ভাইয়ের ছোট দাদার উপর ওই জিনটা হাজির হয়ে যায়। হাজির হয়ে সালাম দেন উনি নিজে থেকেই। তখন ওই কবিরাজও সালামের উত্তর নিয়ে বলেন যে হুজুর আপনি এই ছেলেটার উপরে কেন প্রভাব বিস্তার করলেন, ওর কি অপরাধ? তখন উনি শুরু থেকে বিষয়টা বলেন যে এই ব্যাপার, আমি বটগাছের উপরে ছিলাম, আমি ওই বটগাছেই থাকি, ওখানে একটা বটগাছ রয়েছে। ওরা বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করছে যে সিনেমা দেখতে যাবো, এটা করবো সেটা করবো, অনেক পাপ কাজের কথা বলছিল। তো আমার কাছে মনে হলো যে ওকে আমি আটকাই কোনো না কোনো ভাবে, ও এই কাজগুলো না করুক। আর ওকে আমি ভালো জানতাম এই অর্থে যে ওর মধ্যে অনেক ভালো গুণ আছে, ও যদি ভালো পথে ফেরত আসে ওকে দিয়ে অনেক ভালো কাজ হবে। এই জন্যই মূলত ওকে আমি আগে থেকে দেখে রেখেছিলাম। আর ওই দিন যাওয়ার সময় ওর কাছে আমি কিছু টাকা চাই, ওই দিন ওর কাছে অনেক টাকা ছিল, কিন্তু ও আমাকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে। ওর উপর আমার রাগ না, ওর আচরণ আমি মনে কষ্ট পেয়েছি, এটাই হচ্ছে বিষয়। ওর উপর রাগ করলে তো ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত বা অনেক বড় ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। মূলত ওর আচরণ আমি এই কারণে মনোকষ্ট পেয়েছি যে একটা মানুষের আচরণ এরকম হওয়া উচিত না। আমরা জিনেরা অনেক মানুষের অনেক উপকার করি, মানুষ টের পায় না। কিন্তু একটা ক্ষুধার্ত ব্যক্তি ওর কাছে সে টাকা চাইলো, ওর কাছে এত টাকা থাকার পরেও দিল না, বিষয়টা কি মনে কষ্ট লাগার মতো না?
তখন ওই কবিরাজ বলেন, জি হুজুর, আপনি তো ঠিকই বলেছেন, আসলেই মনে কষ্ট লাগার মতো বিষয়, তো ওকে আপনি ছেড়ে দেন, আর আপনি কি চান, আপনি যা চান সেটা নিয়ে ওকে ছেড়ে দেন। তখন এই কথায় ওই জিনটা একটু রাগান্বিত হয়, তখন বলে যে, এই কবিরাজ, আমার কথাবার্তা শুনে কি তোমার কাছে মনে হয়েছে যে আমি কোনো ভোগ দিলে চলে যাব, বা আমি এই ভোগ নিয়ে চলে যাওয়ার মতো কোনো জিন? তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না। এই বলেই উনি ওইখান থেকে চলে যান। মানে ওই ছোট দাদার উপর তো ভর করেছিলেন, উনি ওখান থেকে চলে যান। তখন কবিরাজের কাছে ওই দুইজন জিন নাকি ফিস ফিস করে এসে বলছিল যে, হুজুর, আপনাকে বলছিলাম যে আপনি উল্টাপাল্টা কোনো কথা বলবেন না, অন্য অন্য জায়গায় গিয়ে যেটা বলেন, আপনাকে আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল, যেহেতু উনি চলে গেছেন, আপনি ডাকলে, হাজারবার ডাকলে উনি আর আসবে না। তখন কবিরাজ বলে, তাহলে করণীয় কি? তখন ওই জিনেরাই পরামর্শ দেয় যে এখানে আলী আসগর নামে একজন পরহেজগার ব্যক্তি আছেন। তো ওই আলী আসগর এই নামক এই পরহেজগার ব্যক্তিকে এই জিনটা খুব সম্মান করেন। তো উনি যদি তাকে অনুরোধ করেন এই জিনকে, তাহলে ওই জিনটা চলে যেতে পারে। এটার কিন্তু তার শিষ্যরা পরামর্শ দিয়েছিলেন আর কি। পরবর্তীতে এই আলী আসগর নামক যে ব্যক্তি, তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলা হয়। তখন এই আলী আসগর নামক যে ব্যক্তি, উনি ওই জিনটাকে তার সাথে থাকা জিনদের মাধ্যমে সালাম জানিয়েছিলেন, মানে তার কাছে এসে যেন একটু দেখা করে। তো ওই জিনটা আসার পরে বলছিল যে ও তো আসলে বয়স তো বেশি না, ইয়াং মানুষ, ভুল করে ফেলছে, ওকে ক্ষমা করে দাও। আর তোমার আসলে কি ইচ্ছা, ওকে নিয়ে কি পরিকল্পনা? তখন ওই জিনটা বলছিল যে ওকে নিয়ে আসলে আমার, ওকে যে বেশি কষ্ট দিব, ক্ষতি করব, এরকম কোনো পরিকল্পনা না। আমি চাই ও ও ধর্ম অনুযায়ী জীবনযাপন করুক, এটাই আমার চাওয়া। এই চাওয়াটা তো অন্যায় না, তাই না? একজন মুসলিম হিসাবে আর এক মুসলিম ভালো পথে চলবে, এটা তো আমি চাইতেই পারি। তখন এই আলী আসগর নামক ওই পরহেজগার ব্যক্তি বলেন যে, ঠিক আছে, আমি ওকে বলবো যে ও যেন ভালো হয়ে চলে, আর এই ধরনের কাজগুলো যেন না করে, ও বাকিটা জীবন যেন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে জীবনযাপন করে, এটা আমি ওকে বলবো, আর ও যেন এই অনুযায়ী চলে। তখন ওই জিন বলে, আচ্ছা ঠিক আছে, আপনার কথায় আমি ওকে ছেড়ে দিচ্ছি। ও যদি কখনো এই ওয়াদার বরখেলাফ করে, তাহলে কিন্তু আমি ওর উপর আবার প্রভাব বিস্তার করবো, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। তখন ওই আলী আসগর নামক ওই পরহেজগার ব্যক্তিও বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ও ভালোভাবে চলবে, আমি ওকে বলে দিব। এরপরে ওই ইমতিয়াজ আহমেদ ভাইয়ের ছোট দাদাকে এই বিষয়ে বলা হয় যে, এই ব্যাপার, তুমি তো ভাই ভুল করছো, আর তোমাকে কিন্তু চর মারার পরেও তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল, এই কারণ তুমি যেই পথ দিয়ে যাইবা, এই পথে তোমার বিপদ হওয়ার আশঙ্কা ছিল। এই কারণে ওই জিনটি তার আর এক শিষ্যকে দিয়ে তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তোমাকে বড় ধরনের ক্ষতি করার কোনো ইচ্ছা নাই, তবে জিনের চাওয়া এটা। তখন উনি বলেন, আচ্ছা ঠিক আছে, জিনের চাওয়ার জন্যই যে আমি আল্লাহর পথে ফেরত আসবো, বিষয়টা এরকম না। আমার তো আসলে একজন মুসলিম হিসেবে আল্লাহর পথেই চলা উচিত, সুতরাং আমি ওইভাবেই চলবো। এবং সত্যি তাই, উনি ওইভাবে চলা শুরু করেন। কিন্তু সমস্যা বাদলো হলো, উনি যেহেতু যাত্রাপালায় অভিনয় করতেন, অনেক পালাগুলোতে ওনার আগে থেকে কন্ট্যাক্ট নেওয়া ছিল। এখন হুট করে এই পরিবর্তনের ফলে দেখা গেল তারাও একটা বিপদে পড়ে গেল। তারা বারবার এসে ওনাকে চাপ দিচ্ছিল, তারপর বন্ধু বান্ধবরা এসে বিভিন্ন টিটকারি করছিল, এই যে জিনে ধরে ভালো হয়ে গেছে, এইটা সেটা। তো একটা পর্যায়ে এই সমস্ত বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে উনি আবার কিছুটা ওই লাইনে চলে যান, আবার বন্ধু বান্ধবদের সাথে মিশে আবার আগের মতো হওয়া শুরু করেন আর কি। হঠাৎ করে ওনার উপর সেই একই সমস্যা আবার শুরু হয়ে যায়। সমস্যা শুরু হয়ে যাওয়ার পর সবাই তো বুঝতে পেরেছেন যে আসলে ঘটনাটা কি, উনি নিজেও বুঝতে পেরেছেন ঘটনাটা কি। তখন আবার ওই আলী আসগর নামক যে পরহেজগার ব্যক্তি, ওনার কাছে যান। উনি তো খুব রাগারাগি করেন যে, তোমাকে তো বারবার বলে দিছিলাম। তো উনি বলেন, আসলে আমার ভুল হয়ে গেছে, পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে আমি আবার ঢুকে গেছিলাম আগের রাস্তায়, তো আমি আবার ফেরত আসবো আল্লাহর পথে, আপনি ওনাকে একটু বলে দেন। তারপরে আবার ওই জিনকে কিন্তু উনি বলে দিয়েছিলেন, এবং সত্যি তাই, উনি কিন্তু এরপরে একদম বাকিটা জীবন, যতদিন জীবিত ছিলেন, খুবই ভালো একজন মানুষ হিসাবে, নামাজি মানুষ হিসাবে উনি নিজের জীবনকে পরিচালনা করেছেন। আর ওনার সাথে এরপরে আর কখনো কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি।